আমরা একদম চলো গল্পটা শুরু করে দিই। গল্পটা খুবই ইন্টারেস্টিং। এখানে আমরা মানে অনেক কিছু শিখতে পারবো এই জায়গা থেকে। বুঝতে পারছো? ওকে। তো মাসি পিসি, এই যে আমাদের গল্প প্রবন্ধ যেটা আছে এখান থেকে আমরা কি দেখব? এখানে দেখব হচ্ছে একটা মেয়ের কাহিনী। মেয়েটা হচ্ছে আমাদের কে? আল্লাদি না অবাগী? অবাগী ছোটবেলায় পড়ে আসছো, আল্লাদি। তো আল্লাদির বাবা মা কেউই নাই। তার গার্ডিয়ান বা অভিভাবক বলতে দুইজন মানুষ আছে। একজন হচ্ছে তার মাসি, মাসি মানে হচ্ছে খালা, মায়ের বোন। আর একটা হচ্ছে পিসি, পিসি মানে হচ্ছে ফুপু, যাদেরকে আমরা বলি, হ্যাঁ, মানে বাবার বোন। তো এই দুইজনই হচ্ছে কি তার একমাত্র গার্ডিয়ান এই পৃথিবীতে। এখন আমাদের আল্লাদির সিচুয়েশনটা তোমরা একটু চিন্তা করো। আল্লাদির সিচুয়েশনটা হচ্ছে একটু খারাপ। আল্লাদির সিচুয়েশনটা খারাপ কেন? কারণ হচ্ছে সে তার স্বামীর ঘরে ছিল। তার স্বামীর ব্যাপার আমরা দেখব, যোগু। তো তার স্বামী কি? তার স্বামী হচ্ছে ওই ধরো আগের কালের মানুষদের মতো বউ পিটায় অভ্যাস, কিছু না হলে বউরে পিটাবে। তো আমাদের আল্লাদির স্বামী তাকে বিভিন্নভাবে নির্যাতন করত, এবং নির্যাতনের মাত্রা যখন খুব বেশি বেড়ে গেছে তখন মেয়ে নির্যাতন আর না নিতে পেরে বাবার বাড়িতে চলে আসছে নিজেকে বাঁচানোর জন্য। তারপরে আমাদের আল্লাদি তার দুই খালা এবং ফুপুর সাথে মানে মাসি পিসির সাথে বসবাস করা শুরু করলো। এখন যোগু চায় কি? যোগু চায় হইতেছে আল্লাদিকে তার কাছে রাখতে। কারণ যোগুর শ্বশুর মানে আল্লাদির বাবা, তার তো সম্পত্তি আছে, এই সম্পত্তির ভাগ লাগবে যোগুর। ঠিক আছে? তো এই জন্য সে চায় বউকে কাছে রাখতে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে তার বউকে বাড়িতে নিয়ে নির্যাতন করবে, এটা সবাই জানে। মাসি পিসি এই জন্য হচ্ছে আমাদের আল্লাদিকে মানে তার স্বামীর বাড়িতে, জামাইয়ের বাড়িতে, শ্বশুর বাড়িতে পাঠাতে চায় না। গেলেই হচ্ছে মেয়ে নির্যাতিত হবে, মেয়ে নির্যাতিত হবে গেলেই, এই জন্য পাঠাতে চায় না। এখন যোগু বিভিন্নভাবে হচ্ছে তাকে নেওয়ার চেষ্টা করতেছে। বলা হয়েছিল যোগু নাকি মামলাও করবে, বউকে যদি হচ্ছে মানে স্বামীর বাড়িতে না পাঠায় তার মাসি পিসি, তাহলে মাসি পিসির নামে মামলা করবে। হ্যাঁ। এখন আরেকটা জিনিস তোমরা চিন্তা করো, আমাদের যে সমাজ মানে বাংলাদেশের সমাজ তোমরা চিন্তা করো, এই সমাজটা কিন্তু এত ভালো না। এটা কিন্তু সমাজটা কিন্তু ভালো না। কেন ভালো না তুমি চিন্তা করো। তুমি দেখবা হচ্ছে কি তোমার মাকে নিয়ে বেরোইছো, তোমার মা একজন হচ্ছে মধ্যবয়স্ক মহিলা, আন্টি যারা আছে আমার। তো তোমাদের মাকে নিয়ে বেরোইছো, তাও তোমরা দেখবা কি রাস্তায় দোকান থেকে একজন এমন তাকায় আছে, হ্যাঁ, মসজিদ থেকে বেরোয় একজন লোক এমন তাকায় আছে, রিক্সাওয়ালা তাকায় আছে, মানে তাকায় থাকে, এরা দেখে, এদের কাছে মনে হয় এটা নর্মাল। মেয়ে মানুষকে এটা মনে করো যে অবজেক্টিফাই করা হয় আমাদের সমাজে। মনে করা হয় যে মেয়ে মানুষ এরকমই দেখার বস্তু, একটা পণ্যর মতো হচ্ছে মেয়ে মানুষকে চিন্তা করা হয়। এই চিন্তা ভাবনা আগে মানে এখন যেরকম আছে তোমরা চিন্তা করে দেখো, আজ থেকে 50-60 বছর আগে এটা আরো কত গুরুতর ছিল। আরো কত গুরুতর ছিল, স্বাভাবিক। এটা আগে আরো বেশি গুরুতর ছিল। তো যখন হচ্ছে আল্লাদির মতো একটা মেয়ে, কম বয়স্ক একটা মেয়ে যার স্বামী নাই, সাথে বাবাও নাই, মানে গার্ডিয়ান, বাবা হিসেবে গার্ডিয়ান হিসেবে বাবাকে দেখা হয়, বাবা নাই ভাই নাই, এই তো সুযোগ। গ্রামের মানুষরা ভাবছে যে এই সুযোগে যদি মানে আল্লাদিকে হচ্ছে কোনোভাবে আল্লাদিকে নিয়ে আসা যায়, মানে সে হচ্ছে মানে আল্লাদির সাথে খারাপ কিছু করবে, এই চিন্তা ভাবনা করে ভাবছে যে সুযোগ আছে, কোনো পুরুষ মানুষ নাই, প্রোটেক্ট করার জন্য কেউ নাই, এই তো সুযোগ। মানে মহিলা মানুষকে একটা পণ্য হিসেবে দেখে তারা, মানুষ হিসেবে পরিগণিতই করে না, মানুষ হিসেবে মনেই করে না। তো এই সিচুয়েশনের ভিতরে আমাদের আল্লাদি কিন্তু ছিল, তার নিজেকে অনেক ছোট মনে মনে হইতো, কারণ সে দেখতো যে বাজারে গেছে, বাজারে মানুষজন চেষ্টা করতেছে কোনোভাবে মাসি পিসিকে বুঝিয়ে টুঝিয়ে আল্লাদিকে নিয়ে যাওয়া যায় কিনা, বা যে হচ্ছে তাদের গ্রামের যে জোরদার মানে যাকে বলা হবে গোকুল, গোকুল অনেকভাবে চেষ্টা করতেছে আল্লাদিকে কোনোভাবে হচ্ছে নিয়ে যাওয়া যায় কিনা। এই জিনিসপত্রগুলো আল্লাদি যখন বুঝছে তখন তার কাছে মনে হয়েছে সে আসলে খুবই নিকৃষ্ট একটা মানুষ। না হলে হচ্ছে তাকে মানুষজন তার ব্যাপারে এরকম চিন্তা ভাবনা কেন করবে? এরকম চিন্তা ভাবনা কিন্তু প্রতিটা মনে করো মেয়ে মানুষের মধ্যেই ছিল আগেরকার সময়। কারণ কি সবাইকেই সেম ভাবেই হচ্ছে সমাজ, এই সমাজের পুরুষ শাসিত সমাজ, পুরুষ মানুষরা ট্রিট করত। এবং আগের কালে মনে হতো যে জামাই যাই করুক না কেন, শ্বশুর বাড়ির মানুষ স্বামী যাই করুক না কেন, স্বামী পিটাক, স্বামী মেরে ফেলুক, এটাই হচ্ছে স্ত্রীর জন্য মঙ্গল। এটা তো কখনোই মঙ্গল হইতে পারে না, তাই না? স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকতে হবে সম্মানের সম্পর্ক, কখনোই স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না। কিন্তু আগের কালে এটা নর্মাল ছিল, কিছু না হইলেই বউরে পিটা, শাশুড়ি পিটায়, শ্বশুর পিটায়, শালা পিটায়, শালি পিটায়, ঠিক আছে, মানে শালা শালি তো হবে না, ননদ, তারপর হচ্ছে তোমার দেবর পিটায়, যে আছে সবাই পিটায়, খুবই নর্মাল। এই জিনিসপত্রগুলা এই সমাজের মধ্যে আমরা দেখব। কিন্তু আমাদের মাসি পিসি এই মেয়েটাকে রক্ষা করেছে, প্রোটেক্ট করেছে। তারা একে হচ্ছে এই নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, দ্বিতীয়ত হচ্ছে নারী যে আসলে দুর্বল না,
নারীকে যে দুর্বল করা হয় এবং দুর্বল দেখেই, নারী শারীরিকভাবে দুর্বল দেখে নারীকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করা, ঠিক আছে, তাদেরকে বিভিন্নভাবে হচ্ছে তোমার হেনস্থা করার যে চেষ্টা সমাজ করে, সেটার চিত্র হচ্ছে আমরা এই জায়গায় দেখব। ওকে, দেখো, চলো কাহিনীটা হচ্ছে আমরা দেখি। শেষ বেলায় খালে এখন পুরো ভাটা। খালে এখন কি? খালে হচ্ছে এখন তোমার পুরো ভাটা। কোথায় পুরো ভাটা? খালে। শেষ বেলায় মানে কি? তোমার হচ্ছে সন্ধ্যা হয়ে আসতেছে, বাড়ি ফেরার সময় হয়েছে। খাল, খাল বলতে নদীর থেকে ছোট খাল, এগুলা মানুষজন কৃত্রিমভাবে তৈরি করতে পারে, কেটে খাল তৈরি করা যায়। অনেক সময় হচ্ছে খাল কাটা হয় আশেপাশের জমিতে সেচ দেওয়ার জন্য। এখন পুরো ভাটা, ভাটা মানে কি? পানি বাড়তেছে না কমতেছে বলো তো? জানো তোমরা ভাটা মানে কি? পানি বাড়তেছে নাকি পানি কমতেছে? কোনটা? ভাটা মানেটা কি জানো তোমরা? এখানে তো ফেসবুকে সমস্যা হইতেছে, আমি জিজ্ঞেস করার অনেক পরে, ফেসবুকের কমেন্ট একটু লেটে আসে, অনেক পরে হচ্ছে তোমাদের কাছ থেকে কমেন্ট পাই যে ভাটার মানেটা হচ্ছে আসলে কি। দেখো, এই জায়গাতে ভাটা বলতে পানি কমে যাওয়া বোঝায়, মানে কি পানি নেমে যাচ্ছে, বুঝতে পারছো? তো পানি যখন নেমে যায় তখন পানির কিন্তু স্রোত হয়। তো বলতেছে যে এখন খালে পুরো ভাটা, পানি নেমে যাচ্ছে। খেয়াল করতে হবে এমসিকিউর জন্য। জল নামে গিয়ে কাদা আর ভাঙা ইট পাটকেল ও ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়ছে। মানে জল মানে কি? পানি নেমে গেছে, পানি আস্তে আস্তে নেমে যাচ্ছে, পানি কমে যাচ্ছে। তো পানি কমে যাওয়ার ফলে কি, তোমার পানির নিচে যে কাদাগুলো আছে এই কাদাগুলো এখন বেশি দেখা যাচ্ছে। পানি বেশি থাকলে কাদা দেখা যায় না, পানি কমে গেছে, খালের নিচে, পানির নিচে যে মাটি, মাটিতে যে কাদা, ওই কাদাগুলা হচ্ছে দেখা যাচ্ছে। ভাঙা ইট পাটকেল যেগুলো হচ্ছে মনে করো পানির নিচে আছে, এগুলো দেখা যাচ্ছে। এবং ওজনে ভারী আবর্জনা, ময়লা, পানিতে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো ওজনে যেগুলো ভারী সেগুলো বেরিয়ে পড়তেছে, মানে এগুলো ভেসে উঠতেছে আর কি, খালের পানি থেকে এগুলো ভেসে উঠতেছে। তো কয় ধরনের জিনিস দেখা যাচ্ছে? এক নাম্বার দেখা যাচ্ছে হচ্ছে কাদা, দুই নাম্বার দেখা যাচ্ছে হচ্ছে ভাঙা ইট পাটকেল, এবং তিন নাম্বার দেখা যাচ্ছে কি ওজনে ভারী আবর্জনাগুলা। কংক্রিট, কংক্রিট মানে হচ্ছে সিমেন্ট, কংক্রিট, কংক্রিট মানে হচ্ছে সিমেন্ট, সিমেন্ট আছে না, যে সিমেন্ট দিয়ে হচ্ছে আমরা বাড়ি ঘর করি, ওই সিমেন্টই বোঝাচ্ছে। তো কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে পারে। তো কংক্রিট একটা পুল আছে, এই পুলটা হচ্ছে খালের উপরে মানুষের যাতায়াত করার জন্য। তো খালের ধারে লাগানো শালতি থেকে, মানে খালের ধারের সাথে লাগানো বলতে কি বোঝানো হচ্ছে? একদম শালতি, শালতি হচ্ছে এক ধরনের নৌকা যেটা একদম পাড়ের সাথে লাগানো, মানে তুমি নৌকা থেকে নেমে পাড়ে উঠতে পারবে এরকম একটা অবস্থা, পাড়ের সাথে লাগানো অবস্থায় আছে। তো যেমন নৌকা হচ্ছে পাড়ের সাথে লাগানো থাকে, তোমরা দেখছো না, সেরকম শালতিটা হচ্ছে পাড়ের সাথে লাগানো, এটা ধার বলতেছে। তো খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে পারে। শালতি বলতে এক ধরনের সরু নৌকা বোঝায়। শালতি শাল গাছের কাঠ বা তাল গাছের কাঠ থেকে বানানো হইতে পারে, মানে সরু নৌকা। মানে দেখো 1 থেকে 2 ফুট চওড়া হবে সর্বোচ্চ, মানে চিকন হয়, লম্বা হয়, বাট হচ্ছে তোমার মনে করো যে সরু, মানে এটা এত প্রশস্ত না, বড় বড় নৌকার মতো না, এই চিকন, মানে একজন মানুষ বসতে পারবে এরকম শালতি। শালতি থেকে কি হচ্ছে? খড় তোলা হচ্ছে, মানে শালতির ভিতরে খড় ছিল, ওই খড়গুলা হচ্ছে পারে তোলা হইতেছে। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি, কয়টা শালতি ছিল ওই জায়গাতে বলো তো? দুইটা বড় শালতি ছিল। এগুলা আমি কিন্তু পয়েন্ট করতেছি, কোনটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো দুটো বড় শালতি বোঝাই, বোঝাই করা মানে কি দুটো শালতি ভরা আর কি। আটি বাঁধা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে ওপরের মস্ত গাদায়। তো বলতেছে দেখো যে শালতি বোঝায় আটি বাঁধা খড়, খড়গুলো ধানের যে খড় হয়, আটি বাঁধা খড় তোমার তিনজনের মাথায় চড়ে, মানে কি তিনজন লোক ওই জায়গায় কাজ করতেছে, যারা মাথায় করে করে নৌকা থেকে দুইজন, মানে এটা দেখবে একটু পরে, দুইজন হচ্ছে ওই শালতি থেকে খড়গুলা তুলে দিচ্ছে, আর বাকি তিনজন একজন একজন করে মাথায় করে নিয়ে একটা গাদার মধ্যে, গাদা মানে স্তূপ, গাদা মানে স্তূপ, যেই জায়গায় নিয়ে খড়গুলাকে জমা করা হয়, খড়ের গাদা দেখছো না গ্রাম দেশে? তো ওইখানে গাদায় নিয়ে তিনজন মানুষ জমা করতেছে। তো কয়জন মানুষ? তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে কি ওপরের মস্ত গাদায়, মানে তিনজন নিয়ে গাদার মধ্যে তোমার খড় রাখতেছে। আর তারা কি করছে? তারা ওঠানামার পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায়, মানে কি যেই জায়গায় তারা উঠবে নামবে খালের ওই জায়গা তো কাদা পিছলা না, তো পিছলা যেহেতু, পিচ্ছিল যেহেতু, তারা পিছলা খেয়ে পড়ে যেতে পারে, তাই ওই জায়গায় খড় ফেলে রাখছে। দেখবা খড় ফেলে রাখলে কি হয়, ওই জায়গাটা একটু গ্রিপ পাওয়া যায়, পায়ের গ্রিপ পাওয়া যায়, যাতে হচ্ছে তারা পিছলা খেয়ে পড়ে না যায়। রাস্তার মধ্যে এরকম খড় খড় ফেলে রাখছে যাতে পাড়া দিয়ে যেতে পারে, পাড়া দিয়ে নামতে পারে, পাড়া দিয়ে উঠতে পারে, পিছলা না খায়। এরকম জিনিস, ভারী জিনিস ওঠানামা করতে গেলে পিছলা খেয়ে পড়লে তো কোমর ভেঙে যাবে। তো ওঠানামার পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায়। শালতি কি ফেলে নিয়েছে? খড় ফেলে নিয়েছে কাদায়। শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুইজন। কয়জন তুলে দিচ্ছে? দুইজন। একজনের বয়স হয়েছে, বয়স হয়েছে মানে কি একজন তোমার, একজনের কথা কি বয়স্ক এই জায়গাতে, তার বয়স হয়েছে। এবং আধা পাকা চুল, তার বৈশিষ্ট্য এই জায়গায় বলা আছে কি চুল? আধা পাকা চুল, মানে কাঁচা পাকা চুল, কাঁচা চুল আছে, পাকা চুল আছে, কালো আছে, সাদাও আছে। রোগা শরীর, গ্রামের মানুষ নর্মালি হচ্ছে তোমার রোগা হয়, মানে তাদের স্বাস্থ্য হচ্ছে তোমার একটু কম হয়।
স্বাস্থ্য হচ্ছে তোমার একটু কম হয়, মানে কি তারা এত খাবার দাওয়া করতে পারে না, তো এই জন্য। তো রোগা শরীর, ফাহাদ ভাই আসছে, ভাই হাই দিবেন নাকি? দিব নাকি? দিয়ে যান ভাই একটু হাই। ভাই ক্লাস ছিল আজকে, হাই ভাই আসে সবাই। দেখা করতে। তানভীর ভাইয়ের ক্লাস চলতেছে, দেখা করতে আসছি, যেহেতু এখানে আসছি, ভাইয়ের ক্লাস চলতেছে, দেখবো না আর? ও ভাই কোনোদিন ধরে দেখি না। তা আমাদের ভাই তো এখন হচ্ছে নিজের বাসায় স্টুডিও করছে, সবকিছু করছে, অফিস টফিসে আসে না, দেখা হয় না। কিন্তু এখানে কেন ক্লাস নিচ্ছে, ওর বাসা থেকে ক্লাস কেন নিচ্ছে না? না, এখানে কমফোর্টেবল ভাই একটু। কমফোর্টেবল না? হ্যাঁ, মানে হ্যাঁ, ঝামেলা হইলে কোনো সমস্যা হবে না। মানে হিউজ অ্যামাউন্ট স্টুডেন্ট, সো একটু ব্যাপার হ্যাঁ, বেশি আছে। কমেন্ট একটু সবাই লেটে ভালো আসে ভাই। আছো? রাফিদ, তারপরে কে আছে এখানে? নাইম আছো, রাফিদ আছে, তারপরে সাজ্জাদ আছো, সবাই ভালো আছো নাকি? মুস্তাফিজুর রহমান। তোমাদের সাথে কালকে আমার ক্লাস 2:30টায় ক্লাস। তো তামিম ভাইয়ের ক্লাস এনজয় করো। ভাইয়ের ক্লাস আমি মাঝে মধ্যে দেখি। আর যে কপোতাক্ষ নদ, বিভীষণপতি মেঘনাদ, এই ক্লাসটা যখন পুরোটা কবিতা যতক্ষণ পড়াইছে আমি ততক্ষণ ক্লাস করছিলাম। আমি নিজে কবিতা বুঝতাম না তখন ইন্টারে থাকতে, ভাইয়ের ক্লাস করে বেশ কয়েকদিন বুঝতে পারছি যে হাই তাঁত, তাঁত মানে যে চাচা, হ্যাঁ, এটা বহুদিন পরে কবিতায় জানলাম। তারপর তোমার হচ্ছে কি বলে নিকষা সতী, নিকষে সত্যি। যেগুলো জেনে ভালো লাগলো। তো ভাইয়ের ক্লাস করো, দেখা হবে আরেকদিন। হ্যাঁ, কালকে, সরি কালকে দেখা হচ্ছে, কথা হবে, আড্ডা হবে। ঠিক, তানভীর, আল্লাহ হাফিজ, take care. আসসালামু আলাইকুম। ওকে, তো এই জায়গায় হচ্ছে স্তূপ বোঝাচ্ছে, বলতেছে একজন আধা পাকা চুল মানে কি, কাঁচা চুলও আছে পাকা চুলও আছে, রোগা শরীর, তার শরীর স্বাস্থ্য অত ভালো না। অন্যজন কিরকম, অন্যজন মানে এটা 2 নাম্বার জন, যে অন্যজন হচ্ছে মাঝ বয়সী। অন্যজন কি, অন্যজন বলতেছে মাঝ বয়সী। মাঝ বয়সী মানে তার বয়স ধরো 35 থেকে 45-এর মধ্যে, ঠিক আছে, 35 থেকে 45-এর মধ্যে হচ্ছে তার বয়স। তো বেটে, বেটে মানে অত উঁচা না, মানে সে খাটো জোয়ান, মানে ইয়াং, 35 থেকে 45 তো জোয়ানই বলা যায়। মাথায় ঠাসা কদম ছাটা, রুক্ষ চুল। রুক্ষ মানে কি, উস্কো শুষ্ক, শুষ্ক চুল, মানে তোমাদের যেরকম শ্যাম্পু কন্ডিশনার করার পরে সিল্কি চুল হয় ওরকম না, গ্রামের মানুষের চুলগুলা উস্কো খুস্কো হয়। এরা তো শ্যাম্পু, তখন তো শ্যাম্পুই ছিল না, তারা সাবান দিয়ে দেখতে মাথা ধুইতো, তাদের চুলগুলা রাফ হইতো অনেক, বুঝছো, অত সিল্কি চুল হতো না। তো রুক্ষ চুল, একদম ঠাসা কদম ছাটা। ঠাসা কদম ছাটা মানে কি, একদম ভালো মতো কদম ছাট চুল, মানে চুলটাকে একদম কদমের মতো করে, কদম ফুল যেমন দেখছো না, ধরো তোমার মাথাটা এরকম কদম ফুলের মতো হয়ে আছে, চুল যেরকম ভাবে কাটলে কদম ফুলের মতো লাগবে ওটাকে বলা হয় কদম ছাট। হ্যাঁ, মানে একদম সমান, সব দিক থেকে সমান, গোল বানায় ফেলে মাথাটাকে, আর মাথার চুলগুলা হচ্ছে এরকম বলতেছে। দেখো রুক্ষ চুল বৈশিষ্ট্যগুলা গেল। প্রথম স্লাইডে কিন্তু অনেক এমসিকিউ, প্রথম সাইডে কিন্তু তোমার প্রথম প্রথম স্লাইডে অনেক এমসিকিউ, একটু খেয়াল করতে হবে। পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আর একটা শালতি, আর একটা শালতি হচ্ছে এগিয়ে আসলো। কি কি ঠেলে দেখো তো, বলতেছে ভাটার টান ঠেলে, মানে কি ভাটা মানে কি, পানি নেমে যাচ্ছে, পানির স্রোত আছে, পানি ধরো হচ্ছে এদিক দিয়ে নেমে যাচ্ছে, ওকে, পানি হচ্ছে এদিক দিয়ে নেমে যাচ্ছে, মানে পানি ওই দিক থেকে, এখান থেকে আস্তে আস্তে হচ্ছে এরকম ভাবে নামতেছে, মানে পানির ফ্লো হচ্ছে এই দিকে, আর শালতি যাচ্ছে কোন দিকে, এই দিকে, মানে কি ভাটার টান হচ্ছে এই দিকে, শালতি যাচ্ছে ওই দিকে, তাই বলতেছে কি তোমার ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আর একটা শালতি। দুহাত চওড়া হয়নি না হয়, ঠিক আছে, মানে কি দুহাত চওড়া হয়নি না হয়, মানে কি 2 হাতও চওড়া হবে না, 2 হাতও চওড়া হবে না, মাসি পিসির শালতি। দুমাথায় দাঁড়িয়ে দুজন প্রৌঢ়া বিধবা, লগি ঠেলছে। 3টা কথা বলছে, 3টা কথা বুঝতে হবে, প্রৌঢ়া বিধবা লগি, এখানে শব্দের অর্থ অনেক, ঠিক আছে। তো প্রৌঢ়া বিধবা লগি, প্রৌঢ়া মানে কি, প্রৌঢ়া বলতে কি তার মানে বার্ধক্যে পৌঁছায় না এখনো, মানে অনেক বেশি বয়স্ক না, আবার ইয়াংও না, বুঝতে পারছো, প্রৌঢ়া মানে হচ্ছে যে ইয়াংও না আবার অনেক বেশি বয়স্কও না। এটা নর্মালি হচ্ছে তোমার ধরো 45 থেকে 65 বছর বয়সটাকে বোঝানো হয় মহিলাদের ক্ষেত্রে। বাঙালি মহিলারা তো একটু আগে আগে বুড়ো হয়ে যায়, এটা আমাদের জেনেটিক্সের জন্য। বাট 45 থেকে 65 এই সময়টাকে বলা হয় তোমার প্রৌঢ়া, আমার জানা মতে, ভুল হতে পারি। বাট ধরো হচ্ছে মানে এরকম একটা বয়স মহিলাদের সহজভাবে বুঝবা, যখন তাদেরকে ইয়াংও বলা যাবে না, বয়স্কও বলা যাবে না, মাঝামাঝি যে সময়টা, সেটাকে বলা হয় হচ্ছে প্রৌঢ়া। 45 থেকে 65 ধরো। বিধবা, বিধবা তোমরা বুঝো। লগি, লগি হচ্ছে 6 ফুটের মতো বা 6 হাতের মতো, 6 ফুট হবে না, 6 হাতের মতো মনে হয় বইয়ের মতো বলা আছে, আমার সঠিক খেয়াল নাই, 6 ফুট বা 6 হাত বলা আছে বইয়ে, তো এরকম 6 সংখ্যাটা মনে আছে। তো এরকম লম্বা একটা বাঁশ, এটা দিয়ে হচ্ছে নৌকা চালায়। কিরকম ভাবে, ধরো এরকম হাত দিয়ে ধরে, ধরো আমি নৌকার উপরে দাঁড়ায় আছি, শালতির উপর দাঁড়ায় আছি, আমি এটা পানির মধ্যে ঢুকাবো, যেহেতু একটু খালের মধ্যে চালাচ্ছি, তো খাল তো অত গভীর না, 6 ফুট বা হচ্ছে তোমার মনে করো 6 হাত লম্বা, এটা অনেক, এটা গিয়ে নিচের মাটিতে ঠেকে, বুঝছো, নিচের মাটিতে গিয়ে ঠেকে। তো যখন হচ্ছে আমি এরকম মানে মাটিতে ঠেকছে, যখন এরকম প্রেসার দিব, তখন আমার বডির সাথে সাথে কিন্তু শালতিটা এগিয়ে যাবে। শালতি এমনি চালায়, বৈঠা না, কিন্তু বৈঠা তো পানি কেটে চালায়, এগুলো হচ্ছে মাটিতে গুতা দিয়ে দিয়ে চালায়। বিক্রমপুরের দিকে যাদের বাড়ি, বিক্রমপুর চাঁদপুরে যাদের বাড়ি, তারা এটা দেখছো, ঠিক আছে।
বিক্রমপুর চাঁদপুরে যেতে পারি, এটা দেখছো তো। লগি মানে কি? লগি বৈঠা না, লগি হচ্ছে লম্বা বাঁশ বা লাঠি, যেটা দিয়ে তোমার মনে করো যে পানির উপরে আমি আসি, এটা পানির মধ্যে ঢুকা মানে পানির মধ্যে প্রবেশ করানো হয়, তারপর এটার মাথা গিয়ে ঠেকে হচ্ছে নিচের মাটিতে, তাই যদি ঠেলা দেই শরীরের সাথে সাথে হচ্ছে তোমার নৌকা এগিয়ে যায়। বুঝতে পারছো? তো লগি ঢেলছে, তারা কি নৌকাটা চালাচ্ছে। ময়লা মোটা থানের আঁচল, থান হচ্ছে এক ধরনের কাপড়, মোটা কাপড়, ময়লা মোটা, ঠিক আছে, থানের আঁচল দুজনেরই কোমর বাঁধা, মানে কি তারা কোমরে আঁচল বেঁধে রাখছে। শাড়ি নর্মাল রেখে তো আর নৌকা চালানো সম্ভব না। দেখো না গ্রামের মহিলারা এরকম শাড়ি এখানে বেঁধে তারপর রান্না বান্নার কাজ করে বা কৃষি কাজ করে। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটা বউ। এই বউটাকে, এই বউ হচ্ছে তোমার বউ বলা হচ্ছে কেন? সে তো কোনো পুরুষেরই বউ, বিবাহিত, তাই না? আমাদের আল্লাদির কথা বলা হইতেছে। তো গুটিসুটি হয়ে বসে আছে। গুটিসুটি হওয়া মানে কি? এরকম চুপচাপ বসে আছে গুটিসুটি হয়ে, মানে নড়াচড়া করতেছে না, জাস্ট এরকম ভাবে হচ্ছে বসে আছে। তো গায়ে জামা আছে নকশা পাড়ের, মানে শাড়ির পাড় তো বুঝো, শাড়ির বর্ডার, শাড়ির যে বর্ডার থাকে, মেয়েরা তো ভালো বুঝো। শাড়ির কিনারা, ধরো এটা হচ্ছে পুরো শাড়ি, বুঝছো? শাড়ি তো একখণ্ড কাপড়, তো এই যে শাড়ির বর্ডার যেগুলা, এগুলাকে বলা হয় শাড়ির পাড়। তো নকশা শাড়ির পাড়, নকশা পাড়ের শাড়ি কি বলতেছে? নকশা পাড়ের শাড়ি মানে তার শাড়ির পাড় নকশা করা, ডিজাইন আছে, কিন্তু পুরা শাড়িটা হচ্ছে সাদা। পুরা শাড়িটা কি সাদা? বিধবা না কিন্তু, তার কিন্তু স্বামী মারা যায় নাই, সে বিধবা না, তাও সাদা শাড়ি পরছে, মাথায় রেখো। আটশাট থমথমে গড়ন, গড়ন মানে কি? শারীরিক গঠন। আটশাট থমথমে গড়ন মানে কি? মানে বলিষ্ঠ গঠন আর কি, এক কথায় বোঝানো হচ্ছে। আটশাট বলা হচ্ছে, থমথমে বলা হচ্ছে কারণ কি? সে নড়াচড়া করে না, সে চুপচাপ বসে আছে, মানে তার শরীরের গঠন ভালো। বোঝানো হচ্ছে কি সে দুর্বল না, রোগা না, মানে তাকে হচ্ছে যথেষ্ট খাওয়া দাওয়া করানো হয়, এমন না যে সে অসুস্থ বা তা অপুষ্টিতে ভুগতেছে, এরকম না। গোলগাল মুখ, মুখটা কিরকম? মুখ হচ্ছে তোমার গোলগাল, গোল মুখ, বলের মতো। বলে না যে বলের মতো মুখ আছে না অনেক মানুষের, গোলগাল মুখ, বলতেছে গোলগাল মুখ। তো মাসি পিসি ফিরছে কৈলেশ, বুড়ো লোকটি বলে। বুড়া লোকটা কৈলেশকে বলে। কৈলেশকে জানো? ওই যে যেই দুইজন, এর ব্যাখ্যা যে এই জায়গাতে দিলাম, যে হচ্ছে এরকম তোমার জোয়ান একটু মাঝবয়সী, বেটে, মাথায় কদম ছাড় চুল, সে হচ্ছে কৈলাস। তার নাম কি? কৈলাস। কৈলাস, তাকে আঞ্চলিকতা, ভাষার যে আঞ্চলিকতা, ডাকা হয় কৈলেশ, ঠিক আছে? তো এই কৈলেশ আর এই যে যে বয়স্ক লোকটা, সেই দুইজনের কথোপকথন শুরু হয়েছে। দেখো, মাসি পিসি ফিরছে কৈলেশ, বুড়ো লোকটি বলে। বুড়া লোকটা কৈলাসকে বলে কি? মাসি পিসি ফিরছে কৈলেশ, মাসি পিসি ফিরে আসতেছে, তোর না কাজ আছে, কথা আছে, কথা বল। কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল। বাহক মানে কি? যে বয়ে নিয়ে যায়, মানে যেই তিনজন লোক হচ্ছে মাথায় খড় নিয়ে নিয়ে হচ্ছে পাড়ে রাখতেছিল, তাদের মাথায় খড় চাপাচ্ছিল, মানে সে নৌকা থেকে তুলে এই যে নাও, এরকম চাপাচ্ছিল, ব্যস্ত ছিল। চটপট শেষ আটিটা চাপিয়ে দিয়ে, মানে চটপট মানে কি? তাড়াতাড়ি, চটপট মানে তাড়াতাড়ি, শেষ আটিটা মানে শেষ আটি, আটি মানে তো বুঝছো বান্ডিল, খড়ের যে বান্ডিল হয়, মানে খড়ের আটি বুঝো না? খড় দেখবে এতগুলা নিয়ে এরকম বেঁধে দেওয়া হয়, এটা হলো খড়ের আটি। গরুকে খাওয়ানোর জন্য যে আটিগুলো আমরা নিয়ে আসি, তো খড়ের শেষ আটিটা চটপট তাড়াতাড়ি চাপিয়ে দিয়ে সে যখন ফিরলো, মানে সে চাপায়ে দিয়ে ঘুরছে মাসি পিসিকে ডাকার জন্য। দেখা যায় মাসি পিসির শালতি দু হাতের মধ্যে চলে আসে। কয় হাতের মধ্যে? দুই হাতের মধ্যে, মানে কি? দুই হাত দূরত্ব, এতটুকু 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 দূরত্ব, মানে কাছাকাছি চলে আসছে, চলে যাবে, ক্রস করে চলে যাবে এখন। ও মাসি, ও গো পিসি, রাখো রাখো, থামো থামো, খবর আছে শুনে যাও। খবর মানে হচ্ছে খবর, খবর মানে কি? খবর, খবর আছে, শোনো শোনো, থামো থামো, কথা আছে তোমাদের সাথে। তো সামনের দিকে লগি পুঁতে মাসি পিসি শালতির গতি ঠেকায়, মানে কি? আমরা তো এদিকে ঠেলি লগি, এখন শালতির তো ব্রেক নাই, শালতি ব্রেক কেমনে করব? শালতি তো সামনের দিকে চলে যাচ্ছে, তখন লগিটা উঠায় এই যে এমনে দেওয়া লাগে, তাইলে এই যে একটা বাড়ি খেয়ে ব্রেক করে। বুঝতে পারছো? মানে লগি উঠায় হচ্ছে সামনে গাড়া লাগে এভাবে, তখন হচ্ছে লগি পোতার জন্য এই জায়গায় হচ্ছে শালতিটা আর সামনে আগাতে পারে না, মানে বেগটা এই জায়গায় শেষ হয়ে যায়, থেমে ধাক্কা খেয়ে বেগ শেষ হয়ে যায়। বলছে সামনের দিকে লগি পুঁতে মাসি পিসি শালতির গতি ঠেকালো। আল্লাদি শীতির সিঁদুর পর্যন্ত ঘোমটা টানে, মানে এই যে এই জায়গা পর্যন্ত, এই জায়গা পর্যন্ত শীতিতে সিঁদুর দেয় না, এই পর্যন্ত হচ্ছে আসে, ঘোমটা তোমার তোমার হচ্ছে টেনে দেয় সুন্দর মতো, মানে ঘোমটা টান দিয়ে দেয়। অন্য পুরুষ মানুষ আছে, চেহারা দেখানো যাবে না এই জায়গাতে তো ভালো মতো। তো আল্লাদি শীতির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়। কোন পর্যন্ত? শীতির সিঁদুর পর্যন্ত ঘোমটা হচ্ছে টেনে দেয়। সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে, মাসি বিরক্ত। কোথায় ছিল মাসি? খেয়াল কইরো, মাসি কই ছিল? মাসি ছিল হচ্ছে সামনে, মানে এই হচ্ছে আমাদের লগি, এটা হচ্ছে তোমার লগি না, সরি, এটা হচ্ছে আমাদের শালতি। এই জায়গাতে আছে হচ্ছে আমাদের মাসি সামনে, এই জায়গাতে আছে পিসি, মাঝখানে আছে হচ্ছে আমাদের আল্লাদি। আল্লাদিরে পুরা গোল বানায় দিছি, ওকে, মোটা। তো এই জায়গাতে মাসি, এই যে মাসি হচ্ছে এই জায়গাতে, আর এই জায়গাতে হচ্ছে পিসি, পিছনে হচ্ছে পিসি, ওকে, চিন্তা করো। তো সামনে থেকে মাসি বিরক্তির সঙ্গে বলে, বেলা আর নেই কৈলেশ, আরে বেলা নাই, সন্ধ্যা হয়ে যেতেছে, আসছে এখন কথা বলতে। পেছন থেকে পিসি বলে, অনেকটা পথ যেতে হবে কৈলেশ,
অনেক পথ যাওয়া লাগবে, এখনো অনেক রাস্তা বাকি আছে, আমাদের বেলা শেষ, মানে কি সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখনকার সময়ের মতো তো তখন ছিল না, তখন মানুষ সন্ধ্যার আগে ফিরতো, ইলেকট্রিসিটি ছিল না, আলো ছিল না, সব জায়গায় রিস্ক, ডাকাতি হইতে পারে, চুরি হইতে পারে। তাই বলতেছে কি অনেক পথ যেতে হবে কৈলেশ, যে তুমি এখন থামাইছো কেন? তারপর দেখো মাসি পিসির গলা ঝরঝরে, মানে কি ঝরঝরে, মানে কি ক্লিয়ার ভয়েস, একদম ঝরঝরে, আওয়াজ একটু মোটা, মানে ধরো এরকম, মানে আমি যদি বলি আওয়াজ একটু মোটা, আওয়াজ একটু মোটা, হ্যাঁ তোমাদেরকে আজকে পড়াবো XYZ, এরকম। তো আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে, মানে কথার মধ্যে একটু ঝংকার, মানে এভাবে কথা বলে কি বলা যায়, দেখো কথার মধ্যে একটা ঝংকার আছে, হ্যাঁ মানে একটু ধমকের সুরে হচ্ছে কথা বলে, কথাগুলা রাগান্বিত লাগে, নর্মাল না, মানে হ্যাঁ আরে কৈলেশ, ও ব্রো, হ্যাঁ বলো কি হয়েছে, এরকম না, বেলা আর নেই কৈলেশ, অনেকটা পথ বাকি আছে, এরকম কথা। কৈলাসের খবরটা গোপন, মানে কৈলাসের খবর গোপন, এটা কি সবার সামনে বলা যাবে না। দুজনে লম্বা লম্বা শালতির দুই মাথায় থাকলে তোমার সম্ভব নয় চুপে চুপে বলা, মানে দুইজন যদি দুই মাথায় দাঁড়ায় থাকে, মাসি আর পিসি চুপি চুপি বলতে পারবে না, আস্তে আস্তে বলতে হবে, কানে কানে। মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে থাকে। বড় শালতি বলতে কি বোঝাচ্ছে? বড় শালতি বলতে এটা তাদের শালতি না, এই শালতি হচ্ছে কাদের, ওই যে কৈলাস এবং বুড়ো রহমান, আরেকজন যে ব্যক্তি তার নাম একটু পরেই দেখবা, তারা যেই শালতি থেকে খড় উঠায় দিচ্ছিল, ওই শালতি বড় ছিল, হ্যাঁ চওড়া ছিল আরো। বলতেছে কি বড় শালতির খড় ঠেকানো বাঁশটা, খড় ঠেকানো বাঁশ মানে বুঝো, দেখো এই যে একটা শালতি, হ্যাঁ ধরো এটা হচ্ছে একটা শালতি, এই শালতির মধ্যে এরকম খড় আছে, এখন নৌকা যখন হেলবে দুলবে খড় পড়ে যাবে না? খড় তো পড়ে যাবে নাকি, খড় পড়ে যাবে না? তো ওরা কি করে জানো, নৌকার মাঝিরা এরকম তিন চারটা হচ্ছে বাঁশ লাগায় দুই সাইডে, শালতির তিন চারটা বাঁশ লাগায়, যাতে হচ্ছে কি খড়গুলো আটকায় থাকে একটা জায়গায়। মানে ওই বাঁশগুলার কথা এই জায়গায় বলতেছে যে তোমার, মানে বড় শালতির খড় ঠেকানো, মানে খড়কে ঠেকিয়ে রাখার জন্য যে বাঁশটা তোমার লাগানো ছিল এখানে, ওইটা চেপে ধরে থাকে। কেন ধরে থাকে বলো তো? কারণ এটা তো তোমার মাটি না যে আমি এখানে দাঁড়ায় আছি তুমি ওই জায়গায় দাঁড়ায় আছো আমরা দাঁড়ায় থাকবো, এটা হলো পানি, পানির স্রোত আছে। মানে তাদের শালতিটা তো সামনে চলে যেতে পারে বা পিছনে চলে আসতে পারে, পিছনেই যাবে, ভাটার দিকে চলে যেতে পারে, তাই মানে মাসি হচ্ছে বাঁশটা ধরে রাখছিল, আর তার পায়ের নিচে হচ্ছে শালতি, যাতে পানির স্রোতে এটা এগিয়ে না যায়। সে ধরে রাখছে, তার পা হচ্ছে শালতিতে, শালতি জায়গা মতো দাঁড়ায় থাকবে, সামনের শালতিটা যেহেতু বড় এবং সেটা জায়গায় দাঁড়ায় আছে, তাই ব্যাপারটা বুঝতে পারছো? জিনিসটা ব্যাখ্যা করে দিলাম। তো পিসি লগিতে হাত নিয়েই তোমার হচ্ছে লগি হাতে নিয়ে পিছন থেকে এগিয়ে আসে সামনের দিকে, পিসি পিছনে, সে হচ্ছে লগিটা হাতে নিয়ে সামনে এগিয়ে আসছে কথা শোনার জন্য। আল্লাদি যেখানে ছিল সেখানেই বসে কান পেতে রাখে, সে কান পেতে রাখছে, কি বলে কথাবার্তা সে সব শুনতে পায় সহজে, সে সব শুনতেছে, কারণ সে যাতে শুনতে পায় এমনই করেই বলে কৈলাস। মানে কৈলাস আসলে মানে এমন ভাবে বলে নাই কানে কানে বলতে চাইছে এরকম না, কৈলাস আসলে আল্লাদিকে শুনিয়ে শুনিয়ে জোরে জোরে কথাগুলা বলছে। বলি মাসি তোমাকেও বলি পিসি, মানে মাসি শোনো তোমারে বলি, পিসি তুমিও শোনো তোমাকেও বলি। কৈলাস শুরু করে, মেয়াকে একদম শ্বশুর ঘর পাঠাবে না মনে করেছো যদি, মানে মেয়া মানে মেয়ে, আঞ্চলিক ভাষায় বলে মেয়া হয়ে যায়, মেয়া তারা মেয়া বলে, মেয়াকে যদি, মেয়াকে একদম শ্বশুর ঘর পাঠাবে না মনে করেছো যদি, শ্বশুর ঘর মানে শ্বশুর বাড়ি, মানে তোমরা যদি ভেবে থাকো যে মেয়েকে একদমই শ্বশুর বাড়িতে পাঠাবা না, মানে জামাইয়ের বাড়িতে আর পাঠাবা না, সে কেমন ধারা কথা হয়, এটা আবার কোন আইনের কথা? ঠিক আছে, এটা আবার কোন আইনের মধ্যে এটা রাইট? মেয়েকে কেন স্বামীর বাড়িতে পাঠাবো না? আগেরকার সময় অনুযায়ী এটাই স্বাভাবিক, মেয়ে তো জামাইয়ের বাড়িতে থাকবে। মেয়ে রাগ করে বাপের বাড়িতে চলে আসছে, এগুলো আগে দেখা যেত না। জামাই যা করুক, জামাই মারুক পিটাক, জামাইয়ের বাড়িতেই থাকতে হবে, কিল ঘুষি গুতা খেয়ে হচ্ছে জামাইয়ের বাড়িতেই থাকতে হবে, এটা হচ্ছে কথা। যে এটা কেমন ধরনের কথা হয়, এটা কেমন ধারা কথা হয়, যেটা কেমন কথা, মেয়েকে পাঠাবা না? এত বড় সমত্ব মেয়া, বলছে সমত্ব মানে হচ্ছে এই জায়গাতে তোমার জোয়ান বা হচ্ছে বয়স হয়েছে যার, সমত্ব বলতে সামর্থ্য বোঝায়, মানে সমর্থ বোঝায়, মানে বয়স হয়েছে ম্যাচিওর, হ্যাঁ মানে এখানে তোমরা বলতে পারো যে প্রাপ্তবয়স্ক, যৌবন প্রাপ্ত, যেই মেয়ে হচ্ছে যুবতী, যেই মেয়ে কি, যেই মেয়ে ধরো হচ্ছে তোমার যুবতী, যুবতী লিখে দিলাম, বই এটা লেখা নেই, মানে যুবতী মেয়ে। বলছে মেয়ে তো বড়, মেয়ে তো ছোট না। বলছে এত বড় সমত্ব মেয়ে, এত বড় যুবতী মেয়ে, ঠিক আছে তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই, বিপদ আপদ ঘটে যদি, তো বলছে, তোমাদের ছাড়া তো কোনো পুরুষ মানুষ ঘরে থাকে না, যদি কোনো একটা বিপদ আপদ হয়। বলতে গিয়ে হচ্ছে থামিয়ে দিল তাকে মাসি। মাসি থামিয়ে বলল, খুনছুটি রাখো দেখি কৈলাস তোমার, তো তোমার খুনছুটি বাদ দাও। খুনছুটি মানে হচ্ছে একটু হাসি তামাশা মজার ছলে হচ্ছে ঝগড়া বিবাদ করা, মানে কৈলাস হচ্ছে মেইন কথাটা বলতেছে না, সে এটা ওটা মানে ভূমিকা করতেছে যে আরে মেয়েরে তোমরা বাড়িতে রেখে দিছো কেন, মেয়েরে জামাই বাড়িতে পাঠাবে না, মেয়ে কি তোমাদের বাড়িতে থাকবে, তোমাদের বাড়িতে পুরুষ মানুষ নাই। মাসি বলছে বেটা তুই থাম, এত ঢং করতে হবে না, মেইন যে কথা বলতে আইসো সেটা বল। মাসি বলতেছে এটা বোঝাচ্ছে খুনছুটি রেখে রাখো দেখি কৈলাস তোমার, তোমার খুনছুটি রাখো।
মোদ্দা কথাটা কি তাই কও, মেন কথাটা কি, মোদ্দা কথা মানে কি, মূল কথা, মোদ্দা কথাটা কি তাই কও, মানে ওইটাই বলো। বললে না যে খবর আছে, বললে না যে খবর আছে, কি খবর আছে বলো, কি বলো। পিসি বলে খবরটা কি তাই কও, খবরটা বলো। বেলা বেশি নেই কইলেশ, দুইবার বলছে বেলা বেশি নেই কইলেশ, মানে তোমার হচ্ছে বেলা বেশি নেই কইলেশ, এটা ফার্স্টে কে বলছিল, দাঁড়াও তো দেখি, এই কথাটা ফার্স্টে কে বলছিল, বেলা আর নেই কইলেশ। দেখো এটার মধ্যে তফাৎ আছে, খেয়াল করো তোমরা, বেলা আর নেই কৈলেশ বলছে হচ্ছে আমাদের মাসি, আর বেলা বেশি নেই কৈলেশ কে বলছে, বেলা বেশি নেই কৈলেশ বলেছে কে, আমাদের পিসি। ডিফারেন্স আছে কিন্তু, ধরাই দিলাম। ওকে, বলছে বেলা বেশি নাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলো। মাসি পিসির সাথে পারা যাবে না, যে জানে কৈলাস, মানে কৈলাস বুঝছে কথায় মাসি পিসির সাথে পারা যাবে না, মানে তারা পারবে না, এত ঢং করে কথা বলে লাভ নাই, মেন কথাটা বলে দিতে হবে এখন। অগত্যা ফেনিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে। অগত্যা মানে অন্য কোনো উপায় না পেয়ে, অগত্যা মানে কি, অগত্যা মানে অন্য কোনো উপায় না পেয়ে, মানে কৈলাস ভাবছিল যে ভদ্রভাবে বলবে, কিন্তু সে আর কোনো উপায় পেল না ভদ্রভাবে বলার, মানে ফেনিয়ে রসিয়ে, একটু রসকস দিয়ে, একটু ফেনিয়ে রসিয়ে মানে কি একটু ঢং করে, একটু রসকস দিয়ে ফ্যাব্রিকেট করেছে, মানে বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ আমি তোমার দুঃখটা বুঝি, শোনো কথাটা শোনো, মেন কথাটা সে বলতেছিল না। এখন সে বুঝছে যে ফেনিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে, সোজা কথা বলতে হবে। বলছে যোগুর সাথে দেখা হলো কাল। যোগুকে, যোগু হচ্ছে আল্লাদির জামাই, আল্লাদির স্বামী। যোগুর সাথে দেখা হলো কাল, কবে, গতকালকে দেখা হয়েছিল। খড় তুলে দিতে সাজ হয়ে গেল, সাজ মানে হচ্ছে সন্ধ্যা। বলছে খড় তুলতে তুলতে সন্ধ্যা হয়ে গেছিল, তা দোকানে একটু মানে আর কি চা খেতে গেছি, চায়ের দোকানে যোগুর সাথে দেখা। বলছে একটু মানে আমি বলছে যে কালকে যোগুর সাথে দেখা হয়েছিল, এরপরে হচ্ছে খড় চাপাতে চাপাতে সন্ধ্যা হয়ে গেছে, বুঝছো মাসি, বুঝছো পিসি। এরপরে আমি একটু মানে চায়ের দোকানে গিয়েছিলাম, মানে চায়ের দোকানে গিয়েছিলাম চা খেতে, চা খেতে, অন্য কিছু না, অন্য কিছু না। যোগুর সাথে দেখা হয়ে গেল। এখন ও যে আসলে চা খাইতে চায়ের দোকানে যায় নাই, এটা মাসি পিসি ভালো মতোই বুঝে। গেছিল আসলে মদ খাইতে, মদের দোকানে গিয়েছিল, আর মদের দোকানে গিয়ে যোগুর সাথে দেখা হয়েছে। তার মানে কি, মধু হচ্ছে একটা মদ্যপ মানুষ, সরি যোগু হচ্ছে মদ্যপ মানুষ, মাতাল, মাতাল হয়ে বউকে পিটায়। তো বলছে যোগুর সাথে দেখা। মাসি বলে চায়ের দোকান না কিসের দোকান তা বুঝেছি কৈলাস। বলছে চায়ের দোকান নাকি কিসের দোকান এটা আমি খুব ভালো মতোই বুঝছি কৈলাস। তা কথাটা কি বলছে, বাধ্য ওইসব, ওইসব জানতে হবে না, কি কথা বলছে বলো, মানে কি হয়েছে, কি কথা হয়েছে। পিসি বলে সেটা ছাড়া আর ওকে কোথা দেখবে। বলছে ওই জায়গা ছাড়া আর ওরে কই দেখবা। যোগুর কথা বোঝাচ্ছে এই জায়গাতে, কার কথা, যোগুর কথা। বলছে যে সেথা ছাড়া মানে এই মদের আড্ডা ছাড়া আর কোথায় যোগুকে পাবা, যোগু তো করেই এগুলা, মদ খায়, খুনে লোক, খুন খারাপি করে বেড়ায়। হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ। তা কি বললে যোগু, পিসি পিসি বলতেছে কি যে যোগুরে তো মদের দোকানেই পাবা, মদের আড্ডাই পাবা, তাই না। তো হাতে দুইটা পয়সা আসলে, এখন কৈলাসকে বলতেছে তোমার স্বভাবও হাতে দুইটা পয়সা আসলে মানে কি, তোমার হাতে একটু টাকা পয়সা আসলে তোমার স্বভাবও খারাপ হয়ে যায় কৈলাস, তোমারও একটু ওইরকম স্বভাব আছে, এগুলো আমরা বুঝি। এখন এসব বাদ দাও, কথা কি বলছে সেটা বলো, ঠিক আছে। কি বলো যোগু, বলছে কি বললো বলো। কৈলাস ফাপরে পড়ে আর চোখে চায় আল্লাদির দিকে। ফাপর মানে কি, ফাপর বলতে কি, ধরো তোমার ফাপড় দিয়ে দিছি আমি, থাপ্পড় না, ফাপর। ফাপর মানে তুমি কথা জমানোর চেষ্টা করছিলা, বাট আমি তোমার থেকে ওভার স্মার্ট, এরপর তুমি কথা বলে নিজেই বিপদে পড়ে গেছো, ভাবলা যে ধুর এর সাথে কথা জমাইতেই পারলাম না, একটু ভাব নিব ভাবছিলাম, পসিবল হয় নাই, ফাপরে পড়া। মানে কৈলাস ফাপরে পড়ে আর চোখে চায় আল্লাদির দিকে। কি চোখে চায়, আর চোখে, মানে এরকম ভাবে, মানে একটু কোনাকুনি ভাবে, আর চোখে, বাঁকা চোখে চায় হচ্ছে আল্লাদির দিকে। হঠাৎ মানে সে কি বলবে বুঝতেছে না, হঠাৎ বেমক্কা, বেমক্কা মানে হচ্ছে অজায়গায়, অজায়গায় অকথা, মানে যেটা যেই জায়গায় বলা উচিত না ওইটা বলে ফেললে আসলে বেমক্কা কথা হয়ে যায়। এখন তুমি ধরো হচ্ছে ধরো কথার কথা, তুমি বাসায় গিয়ে মানে তুমি তোমার বাবার সাথে বসে আছো, বাবার সাথে বসে থাকা অবস্থায়, হ্যাঁ বেবি কি অবস্থা, আরে তোমাকে অনেক মিস করতেছি আমি, হবে বেমক্কা হয়ে গেল না এটা। বাবার সামনে এটা বলা যায়, মায়ের সামনে বললেও চলে, বাবার সামনে এটা বলা যায় না, বাপ ঠ্যাঙ্গা দিবে পরে ধরে। তো এটা হচ্ছে বেমক্কা কাজ। তো হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে, মানে করে যে, মানে সেটা প্রতিবাদ করে কিছুটা বলে, মানে তার ওই মোমেন্টে এভাবে বলার কথা ছিল না, বাট সে একটু মনে করো যে প্রতিবাদ করে বসে, যে তা নয়, পুলের কাছেই চায়ের দোকান, বলছে না পুলের কাছেই চায়ের দোকান, হঠাৎ করে চুপ করে, বুঝতেছে না কি বলবে, হঠাৎ মানে সে লজ্জায় পড়ে, আর না 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 আমি এগুলো করি নাই, পুলের কাছে চায়ের দোকান, মানে ওই কংক্রিটের পুলের কাছে কি চায়ের দোকান। মাসি পিসে গিয়ে জিজ্ঞাসা করুক না সেখানে, বলে আপনারা গিয়ে জিজ্ঞাসা করেন আমি চা খাইতে গেছিলাম কিনা। তারপরে জোর হারিয়ে বলে, মানে তারপর সে বুঝছে যে না বইলা লাভ নাই, জোর হারিয়ে ফেলে, নরম গলা এখন বলে ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু, মানে কি নেশা নেশা টেশা করা যোগু হচ্ছে ছেড়ে দিছে। লোকটা কেমন বদলে গেছে মাসি, খুব বড় মিথ্যা কথা, মাসি লোকটা অনেক চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ আল্লাদির ভালোবাসায়, ওকে তো কেমন বদলে গেছে, আল্লাদিকে অনেক মিস করে, এটা বলতেছিল আর কি। তো সত্যি কথা পিসি, যোগু আর সেই যোগু নেই, তুমি আর নেই সে তুমি, মানে
তো যোগু আর সেই যোগু নেই, বলতে যোগু চেঞ্জ হয়ে গেছে, ফাপর আন্তর্জাতিক কথা। বউকে নিতে চায় এখন, বলছে এখন বউকে নিতে চায়। তোমরা নাকি পণ করেছো, পণ মানে শপথ নেওয়া, নিজের সাথে নিজে প্রমিস করা। তোমরা নাকি পণ করেছো, তোমরা নাকি শপথ নিয়েছো যে মেয়া পাঠাবে না, তাতেই চটে আছে। চটে আছে মানে রেগে আছে, কি আছে, রেগে আছে। বলছে তোমরা নাকি প্রমিস করছো তোমরা আর মেয়েকে পাঠাবে না, তাই যোগ্য হইতেছে, রেগে আছে। হ্যাঁ, সে বউকে ফেরত নিতে চায়। সম্মান তো আছে একটা মানুষের, বলছে একটা মানুষের সম্মান আছে না, তোমরা এতদিন ধরে এই লোকের বউকে নিজেদের কাছে রেখে দিছো, বউকে হচ্ছে লোক নিতে চায় কিন্তু তোমরা পাঠাচ্ছ না, এটা তার জন্য অসম্মান না? লোকটা তো সম্মান আছে। কবার নিতে এলো, তা মেয়ে দিলা না। বলছে কতবার নিতে আসলো, তোমরা মেয়ে দিলা না, তাও তাই তো নিতে আসে না। আর বলছে এই জন্য আর নিতে আসে না। আমি বলি কি, নিজেরা যেচে মানে নিজেদের ইচ্ছায়, নিজেদের ইচ্ছায় আর কি, যেচে বলতে নিজের ইচ্ছায়। বলছে তোমরা নিজেদের ইচ্ছায় এবার পাঠিয়ে দাও মেয়াকে। বলছে তোমরা এবার মেয়েকে পাঠিয়ে দাও, মানে তোমরা মেয়েকে এবার নিজেরাই পাঠিয়ে দাও। ছেলে মানে যোগু এতবার আসলো, জামাই এতবার আসলো মেয়েকে নিতে, তোমরা দিলা না, এটা তো অসম্মানের ব্যাপার না? তোমরাই পাঠিয়ে দাও এবার। এখন মাসি পিসি তো জীবনও পাঠাবে না, কারণ কি, ওইখানে জানে যে আমাদের আল্লাদি গেলেই হচ্ছে যোগু আবার অত্যাচার শুরু করবে। মাসি বলে পাঠাবো, মাসি এখন বলতেছে পাঠাবো, আচ্ছা ঠিক আছে। পেট শুকিয়ে লাঠি ঝাঁটা খেতে, পেট শুকিয়ে, ঠিক আছে, পেট শুকিয়ে লাঠি ঝাঁটা খেতে মানে কি বোঝানো হচ্ছে? পেট শুকিয়ে লাঠি ঝাঁটা খেতে, পেট শুকিয়ে মানে কি, পেট শুকনা থাকবে, মানে এক কথায় বোঝানো হচ্ছে যে পেট খালি থাকবে আর কি। মানে যোগু আল্লাহ দিকে ঠিক মতো খেতেও দিত না। এই জন্য বলতেছে যে পেট শুকিয়ে লাথি ঝাঁটা খেতে, মানে লাথি মানে কি, পায়ের লাথি, ঝাঁটা মানে কি, ঝাঁটা বা ঝাড়ুর বাড়ি। বলছে মেয়ে না খায়া থাকবে, যোগু ওকে লাইথাবে, ঝাড়ু দিয়ে বাইরাবে, এই জন্য মেয়েকে পাঠাবো? জীবনও না। তো বুঝতে পারছো, পেট শুকিয়ে মানে কি, অর্ধাহারে অনাহারে রাখা, খেতে না দেওয়া বোঝাচ্ছে। কলকে পড়া ছেঁকা খেতে, ছেঁকা তো বুঝতেছো, আগুনের ছেঁকা দেওয়া হবে বোঝাচ্ছে এই জায়গায়। কলকে পড়া ছেঁকা খেতে, কলকে বলতে এই জায়গাতে তোমার, ধরো তোমাদেরকে আমি বলি, একে দেখাই, হুক্কা তো তোমরা চিনো, হুক্কা এই যে এরকম হয়, হুক্কার এখানে একটা গোল তোমার মনে করো যে জিনিস থাকে, তারপর এখানে একটা মনে করো ছোট পাইপের মতো থাকে, যেখানে তোমার মুখ লাগিয়ে হচ্ছে তোমার হুক্কার ধোঁয়াটা টেনে নেওয়া যায়। তারপর ধরো হচ্ছে এই যে এরকম একটা পাইপের মতো হচ্ছে থাকে, উপরে হচ্ছে এরকম গোল একটা জিনিস থাকে, ঠিক আছে, উপরে এরকম একটা গোল একটা জিনিস থাকে, যেখানে তোমার এই জায়গাটাকে বলা হয় কলকে, কলকি। এখানে তোমার কয়লা দেওয়া হয়, বুঝছো, কয়লা দেওয়া হয়, কয়লা এবং তামাক দেওয়া হয়, তামাক এবং কয়লা দেওয়া হয়। কয়লার তাপে তামাক পুড়ে সেখান থেকে যে ধোঁয়াটা হয় ওইটা হচ্ছে মানুষ টেনে খায়, ধূমপান করে আর কি, বুঝতে পারছো? তো এটা কি, কয়লা থাকে, আগুন থাকে, জ্বলন্ত হয়। বলছে কলকে পড়া ছেঁকা খেতে, মানে এটা দিয়ে হচ্ছে আমাদের আল্লাহ দিকে ছ্যাক দেওয়া হইতো। মানে মানুষ মাতাল হইলে কত কিছুই করে, ওইটা দিয়েও নাকি আল্লাহ দিকে ছ্যাক দিত, কই দিত জানি না। ছ্যাক তো বুঝছো, মানে তোমার আগুনের ছ্যাক দেওয়া, ঠিক আছে, তো মনে করে লাগিয়ে দেওয়া আর কি। বলছে কলকে পড়া ছেঁকা খেতে, এই জন্য আমরা মেয়েকে পাঠাবো? নেভার। খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে, মানে এমনও হয়েছে আল্লাহ দিকে খুঁটির সাথে, খুঁটি মানে বুঝছো কাঠের খুঁটি, খাম্বা যেটাকে আমরা বলি খাস বাংলায়, ওইটার সাথে বেঁধেও হচ্ছে অনেক সময় তোমার আল্লাহ দিকে মারা হইতো। বলছে যে খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর, মানে এমনও হয়েছে যে সারা দিন সারা রাত আমাদের আল্লাহ দিকে ওই খুঁটির সাথে বেঁধে রাখা হইতো। বলছে এগুলোর জন্য মেয়েকে পাঠাবো? জীবনেও না। পিসি বলে মেয়ে না পাঠাই, জামাই এলে রাখেনি জামাই আদরটাকে। বলছে তুমি যে বলছো তার অসম্মান হয়েছে, মেয়েরে আমরা নাই পাঠাই, কিন্তু জামাই যতবার আসছে তারে আমরা আদর করছি না? করছি তো। ছাগলটা বেচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস, ছাগলটা বেচে দিয়ে, মানে তারা তো গরিব মানুষ, এত টাকা পয়সা তাদের থাকে না। তো জামাই বাড়িতে আসছে, জামাইকে যে একটু আদর আপ্যায়ন করবে, এটার জন্য তো টাকা লাগবে। তো মাসি পিসি কি করছিল, তাদের একটা ছাগল ছিল, ওই ছাগলটাকে বিক্রি করে দিয়ে ওই টাকা দিয়ে হচ্ছে জামাইকে আপ্যায়ন করছে। এই জন্য বলছে যে ছাগলটা বেচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস। মাসি বলে ফের আসুক, আবার আসুক। ফের আসুক মানে কি, আবারও আসুক, হ্যাঁ, আদরে রাখবো যতদিন থাকে। আবার জামাই আসুক, জামাই মানুষ যেহেতু তাকে আদর যত্ন করে রাখবো, কোনো সমস্যা নাই। বজ্জাত হোক মানে খারাপ লোক, খুনে হোক মানে যে খুন করে, জামাই তো, বলছে যেমনই হোক জামাই তো। এখান দিয়ে আসলে কি প্রকাশ পায়, এই কথাটা দিয়ে আসলে কি প্রকাশ পায় বলো তো? আগের কালে এই যে ধরো স্বামীর যেই মর্যাদা, স্বামী যেমনই হোক না কেন, স্বামী স্বামী, স্বামী খারাপ হোক, মদ্যপ হোক, অত্যাচারী হোক, খুনি হোক, চোর হোক, ডাকাত হোক, স্বামীকে মাথায় তুলে রাখা লাগবে, জামাইকে মাথায় তুলে রাখা লাগবে, এরকম একটা বদ্ধমূল চিন্তা এখানে প্রকাশ পায় আগের কালের। ঘরে এলে খাতির না করবো কেন? বলছে সে যদি বাড়িতে আসে তার খাতির করব না কেন? অবশ্যই খাতির করব, তবে মেয়ে আমরা পাঠাবো না। বলছে জামাই আসুক, জামাইরা আদর যত্ন করে খাওয়াই দিব, কিন্তু মেয়ে আমরা পাঠাবো না, মেয়েকে আমরা পাঠাবো না। পিসি বলে নে কৈলেশ, ঠিক আছে, মরতে মোরা মেয়েকে পাঠাবো না, মানে মেয়াকে পাঠাবো না। বলতেছে কি, মরতে মোরা মেয়াকে পাঠাবো না, মানে না কৈলেশ, না কৈলাস না, আমরা পাঠাবো না মেয়েকে মরার জন্য। মেয়ে এখানে গিয়ে মরবে মার খেয়ে, আমরা মরার জন্য, আমাদের মেয়ে মরবে ওই জায়গায় গিয়ে, মরার জন্য মেয়েকে আমরা পাঠাবো না। আমরা জানি মেয়ে এখানে গেলে মরবেই।
বুড়ো রহমান একা খড় চাপিয়ে যায় বাহকদের মাথায়, মানে বুড়ো রহমান হচ্ছে একাই বাহকদের মাথায়, মানে যারা খড় নিয়ে যাচ্ছে, এখন তো কৈলাস মাসি পিসির সাথে কথা বলতেছে, বাহকদের মাথায় খড় চাপিয়ে যাচ্ছে। তো চুপচাপ শুনে যায় এদের কথা, ছল ছল চোখে একবার তাকায় আল্লাদির দিকে, মানে তারও আল্লাদিকে দেখে কষ্ট হচ্ছিল। কেন বলতো ছল ছল চোখে কেন তাকাইছে? কারণ বুড়ো রহমানের মেয়ের কথা মনে পড়ে যায় আল্লাদির দিকে তাকালে। ঠিক আছে, তার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে অল্প দিন আগে, কিছুদিন আগেই শ্বশুর বাড়িতে হচ্ছে মেয়েটা মারা গেছে। কিভাবে বলতো? এই যে নির্যাতন না নিতে পেরে, না খেতে পেরে হয়তো মারা গেছে। কিছুতে যেতে চায়নি মেয়েটা, মেয়েটা যেতেই চায় নাই। কার মেয়ের কথা বলতেছে? বুড়ো রহমানের মেয়ের কথা। কার মেয়ের কথা বলতেছে? বুড়ো রহমান। এই যে আরেকজন যে লোক ছিল বয়স্ক, সে মেয়েটা কান্নাকাটি করছে, চাইতে চায় নাই, দাপাদাপি করে কেঁদেছে। দাপাদাপি মানে যাবো না যাবো না যাবো না, না আমি যাবো না যাবো না, এরকম মানে নিতেই পারতেছে না। বাচ্চা পোলাপানরা যখন হচ্ছে শীতকালে গোসলখানায় নিয়ে যাওয়া যায় না, কান্নাকাটি করে, লাফালাফি করে, মানে সবকিছু বাইরা বাইরি করে আর কি, যাবেই না, দাপাদাপি করে, না আমি যাবো না। নর্মাল কান্না না, মানে অতিষ্ঠ হয়ে গেছে, না যাবো না যাবো না, পসিবলই না। দাপাদাপি করে কেটেছে যাওয়া ঠেকাতে, মানে কান্না করছে যেতে যেতে না হয়, জামাইয়ের বাড়িতে যেতে যেতে না হয়। ছোট অবুঝ মেয়ে, অবুঝ মানে যে বোঝে না, ছোট মানে তো বোঝাই, মানে বুড়ো রহমানের মেয়েটা কেমন ছিল? ছোট অবুঝ মেয়ে, কিছুই বোঝে না, ছোট মেয়ে। তাকে মারছে, সে আর যাবে না ওইখানে। তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল। দেখো তার ভালোর জন্যই তাকে, এই যে দেখো তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল কে? বুড়ো রহমান। তারপরে মেয়েটা ওইখানে স্বামীর এবং শ্বশুর বাড়ির মানুষের নির্যাতন না নিতে পেরে মারাই গেল। এই লাইনে কি বোঝায়? তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল। মানে আগেরকার মানুষ মনে করতো কি, স্বামী যাই করুক না কেন, শ্বশুর বাড়ির মানুষ যেই ব্যবহারই করুক না কেন, এখানে মেয়েদের দায়িত্ব এবং মেয়েদের গোল, লাইফের গোলই হইতেছে স্বামীর কাছেই থাকা, সংসার করা, স্বামীর সংসার করা। স্বামী গালি দেখ, স্বামী মারুক, স্বামী চুল টেনে চুল ছেড়ে ফেলুক, ঠিক আছে, স্বামী পিটাইতে পিটাইতে মেরেই ফেলুক না কেন, স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর সংসার করা। বলছে এটাই মঙ্গল, এটাই তোমার মঙ্গল। মেয়েকে বলছে যে যা যা মা, স্বামীর কাছে থাক, শ্বশুর বাড়িতে গিয়ে থাক, মানুষ কি বলবে, আই হায় তোর মঙ্গল ওই জায়গাতেই, ওটাই তোর জন্য ভালো। ঠিক আছে, তো বলতেছে যে জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল। কেন? তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়েছিল। তার ভালো এটা কোনো দিক থেকে? এটা কি? এটা ভুল চিন্তা, কুসংস্কার। আল্লাদির সঙ্গে তার চেহারার কোনো মিল নাই, মানে বুড়ো রহমানের মেয়ের সাথে আল্লাদির চেহারার কোনো মিল নাই। বয়সে সে ছিল অনেক ছোট, মেয়েটা আল্লাদি থেকে অনেক ছোট ছিল, চেহারা ছিল অনেক বেশি রোগা। বুড়ো রহমানও রোগা, তার মেয়ের চেহারা অনেক বেশি রোগা, মানে কি মেয়ে অত সুস্থ সমর্থ ছিল না, হেলদি ছিল না। তবু আল্লাদির ফ্যাকাশে মুখে তারই মুখের ছাপ বুড়ো রহমান দেখতে পায়। মানে আল্লাদির দিকে যখন তাকায় বুড়ো রহমান, তার মেয়ের চেহারাটা, যে মেয়েটা মারা গেছে নির্যাতনে পড়ে, তার মেয়েটাকেই হচ্ছে দেখতে পায় যেন। আর আল্লাদির ফ্যাকাশে মুখ, ফ্যাকাশে মানে কি? ফ্যাকাশে মানে পাণ্ডুর, মানে সাদা হয়ে গেছে মুখ, ধূসর বর্ণ। মানে আমাদের চেহারার যে কালারটা তোমাদেরকে বুঝাইছিলাম না, পাণ্ডুর বলতে কি বোঝায়, মানে মনে হয় চেহারায় কোনো রক্ত নাই, বা চেহারা উস্কো খুস্কো, এরকম চেহারাকে বলা হয় হচ্ছে ফ্যাকাশে মুখ। তো তো তার মেয়ের চেহারা দেখতে পায় খড়ের আটি তুলে দেবার ফাঁকে ফাঁকে, যখনই সে তাকায় আল্লাদির দিকে। মানে সে কখন আল্লাদির দিকে তাকায়? খড়ের আটি তুলে দেওয়ার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে আল্লাদির দিকে তার চোখ পড়ে, তখন হচ্ছে সে, মানে আল্লাদির চেহারা দেখার সাথে সাথেই তার মেয়ের কথাটা মনে পড়ে। কৈলাস বলে, তবে আসল কথাটা বলি, এবার কৈলাস বলছে আসল কথায় আসো এবার। যোগু মোকে বললে, মানে যোগু আমাকে বলছে, কে বলতেছে? কৈলাস। এবার সে মামলা করবে বউ নেবার জন্য। কি করবে? মামলা করবে পুলিশের কাছে গিয়ে বউ নেবার জন্য। যদি বউকে না পাঠায় মাসি পিসির নামে মামলা করবে। তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো বদমতলবে। বলছে যে তোমরা খারাপ মতলবে হচ্ছে এই বিয়ে করা বউরে আটকায় রাখছো। তার বদমতলব মানে বোঝাচ্ছে কি, এখানে ইনডিরেক্টলি বোঝাচ্ছে যে আল্লাদির বাবার সম্পত্তি যাতে মাসি পিসি ভোগ করতে পারে, এই জন্য আল্লাদিকে তারা ষড়যন্ত্র করে নিজের কাছে রেখে দিছে। অথচ ব্যাপারটা হয়েছে উল্টা, আল্লাদি যাতে বেঁচে থাকতে পারে, সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে পারে, ওই যে লাথি ঝাঁটা না খেয়ে যাতে বাঁচতে পারে, এই জন্য শত অভাব থাকা সত্ত্বেও মাসি পিসি তাকে নিজের কাছে রাখছে। বলছে যে তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো বদমতলবে। এটা কে বলছে? কৈলাস বলছে। তো মামলা করলে বিপদে পড়বে। বলছে তোমাদের কিন্তু মামলা করলে তোমাদের নামে বিপদে পড়া লাগবে তোমাদের। এটা সত্য কথা। কারণ কি, পুলিশ এসে দেখবে কি, পুলিশ এসে দেখবে হচ্ছে স্বামী তার বউকে নিতে চায়। এখানে তো আটকে রাখার কিছু নাই। পুলিশ কি দেখবে স্বামী বউকে পিটায় কিনা? না, তখনকার সময় পুলিশ এগুলো দেখতো না। পুলিশ দেখতো স্বামী বউকে নিতে চায়, বউকে হচ্ছে তার মানে খালা আর ফুপু আটকে রাখছে, খালা ফুপুরে হাজত এনে জেলে নিয়ে যাবে, আর আল্লাদিকে সুন্দর মতো তার স্বামীর কাছে মানে যোগুর হাতে ধরায় দিবে আর কি। তো মামলা করলে বিপদে পড়বে। স্বামী নিতে চাইলে, মানে স্বামী বলতে স্বামী, স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নাই, বউকে আটকে রাখা যাবে না। যদি স্বামী নিতে চায় বউকে দিয়ে দিতে হবে, জেল হয়ে যাবে তোমাদের, তোমাদের জেল হয়ে যাবে। আর যেমন বুঝলাম মামলা যোগু করবে আজকালের মধ্যে। যোগু মামলা
করবে কিসের মধ্যে? আজকালের মধ্যে, মানে মাসি পিসিকে ভয় দেখাচ্ছে, আসলে মামলা যোগ্য করবে না। হ্যাঁ, তো মরবে তোমরা, জানো মাসি তোমরা একদম মারা পড়বা, ঠিক আছে, মইরাই যাবি, কয় না মইরা যাবি একদম। তো মরবে তোমরা, জানো মাসি জানো পিসি তোমরা মারা পড়বে, মারা পড়বে তোমরা একেবারে, তোমাদের একদম অবস্থা খারাপ হয়ে যাবে, তোমাদের অনেক ঝামেলা হবে বলে দিলাম। মানে বোঝাচ্ছে যে মামলা করলে তোমাদের অনেক ঝামেলা হবে। আল্লাদি একটা শব্দ করে, এটা শুনে আল্লাদি ভয় পেয়ে যায়। ঠিক আছে, অস্ফুট আর্তনাদের মতো। কিসের মতো? অস্ফুট আর্তনাদ। আর্তনাদ মানে কি? যে আমরা যখন দুঃখে থাকি, ভয়ে থাকি, তখন আমাদের মানসিক অবস্থাটাকে হচ্ছে বোঝায়, বা আমরা যে বিভিন্ন সাউন্ড করি ভয়ে থাকলে বা কষ্টে থাকলে, ওটাকে আর্তনাদ বলে। হ্যাঁ, অস্ফুট আর্তনাদ মানে কি, ধরো মানে এরকম আল্লাদি শুনতে এরকম, ধরো অস্ফুট আর্তনাদ এরকম, অল্প একটু অস্ফুট মানে কি মুখ দিয়ে বের হয়ে গেছে আর কি, এক কথায় সে বলতে চায় নাই, বের হয়ে গেছে। তো অস্ফুট আর্তনাদের মতো সেটা শব্দ করে। মাসি ও পিসি মুখ চাওয়াচাই করে কয়েকবার, মানে একজন একজনের দিকে তাকায় এই কথা শুনে, মামলার কথা শুনে, মনে হয় মনে তাদের একই কথা উদয় হয়েছে, মানে তাদের দুইজনের মনে তখন সেম কথাটাই আসছে, সেটা হচ্ছে তুমি গিয়ে হইতেছে সবকিছু লন্ডভন্ড করে ফেলো, যা মন চায় করো, জগুরে গিয়ে বলো আমরা মেয়েরে দিব না। এইখানে তারা দুইজনই হচ্ছে একমত। চোখে চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা, মানে তারা অনেক সময় দেখা যায় না যে তুমিও যেটা চাচ্ছ তোমার বন্ধুও সেটা চাচ্ছে, ঠিক আছে, তুমি তোমার বন্ধুরে বলো, তার বন্ধু বলে ঠিক আছে বুঝে গেছি, কিছু একটা ইশারা দিয়ে দিছে, ও রাজি তুমিও রাজি। তো তো সেটা হচ্ছে জানাজানি করে নিল তারা, যে তারা দুইজন সেম জিনিস যায়। মাসি বলল জেলে নয় গেলাম, কৈলেশ বলছে জেলে আমরা যাইতে পারি, জেলে যাইতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হবার ভয়ে, বলছে জেলে আমরা গেলাম কৈলাস, কিন্তু মেয়ে যদি স্বামীর কাছে খুন হওয়ার ভয়ে, হত্যা হওয়ার ভয়ে না যেতে চায়, তাইলে কি হবে? এটা তো পুলিশে আসলে আমরা বলে দিব। বলে মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশ ছেড়ে দিয়ে লগে গুজে দেয় কাদায়, মানে এটা বলে মাসি ওই যে যে বাঁশটা ধরা ছিল না, খড় আটকানোর যে বাঁশ, ওটা ছেড়ে দেয়, ছেড়ে লগি নিয়ে হচ্ছে, লগি তো সামনে পদা ছিল, লগি উঠায় পিছনের দিকে পুঁতে টান দেয়, চলে যাচ্ছে। আর দাঁড়ায় লাভ নাই, যা শোনা শুনে ফেলছে। পিসি তরতর করে, তরতর করে মানে হচ্ছে তাড়াতাড়ি, তাড়াতাড়ি তরতর করে পিছনে গিয়ে সে হচ্ছে তোমার লগি কাদায় গুজে হেলে পড়ে। মানে কি লগি কাদায় গুজে হেলে পড়া মানে কি? লগি কাদায় গুজে একটু বাঁকা হইতে হয়, মানে একটু হেলে পড়তে হয়, মানে প্রেসার দেওয়ার জন্য, যাতে হচ্ছে নৌকাটা সামনের দিকে যায়, বুঝছো? দাঁড়ায় থেকে দিলে তুমি সামনে চলে যাবা, তোমাকে পিছাইতে হবে যে এরকম ভাবে। এই জন্য বলছে কি তোমার হেলে পড়ে সে। তো কাদায় গুজে হেলে পড়ে, শরীরের ভারে সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে। বিপক্ষে মানে কি? তারা তো ভাটার টান এইদিকে, তারা যাচ্ছে হচ্ছে ওই দিকে, তাই বলতেছে যে শরীরের ভারে, মানে শরীরের ভারে বলতে কি তোমার শরীর আছে হচ্ছে শালতির উপর, বাঁশ দিয়ে যখন গুতা দিই আমরা মাটির মধ্যে, তখন শরীরের ভারেই হচ্ছে নৌকাটা আগায় যায়, শরীরের সাথে সাথে পায়ের সাথে সাথে। বলছে শরীরের ভারে সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে, এগিয়ে যেতে থাকে তারা। বেলা একরকম নেই, ছায়া নামছে চারদিকে, মানে অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। শকুনরা উড়ে এসে বসেছে পাতা শূন্য গাছটায়, সন্ধ্যা হয়ে গেছে, তাই শকুনরা হচ্ছে নিজেদের ঘরে ফিরে আসছে, শকুন ভালচার। তো পাতা শূন্য, মানে পাতা শূন্য শুকনো একটা গাছের মধ্যে শকুনরা এসে বসতেছে। একটা শকুন উড়ে গেল এই আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে। এই আশ্রয় মানে কি? যেই গাছটায় বসেছিল সেটা হচ্ছে শকুনের বাসস্থান, মানে আশ্রয় আর কি। তো এই শকুন, মানে একটা শকুন ওই আশ্রয় ছেড়ে, মানে ওই আগের গাছটা ছেড়ে উড়ে গেল অল্প দূরে, কিছুটা দূরে আরেকটা গাছের দিকে। বলছে ডাল ছেড়ে উঠতে আর নতুন ডালে গিয়ে বসতে কি তার পাখা ঝাপটানি, মানে একটা ডাল ছেড়ে, মানে একটা ডাল ছেড়ে উঠে আরেকটা ডালে বসার জন্য শকুন অনেক পাখা ঝাপটায়, মানে শকুনের পাখাগুলো বড়, শকুন দেখবা হচ্ছে অল্প একটু যাওয়ার জন্য অনেক পাখা ঝাপটায়। এই জিনিসটা জাস্ট হচ্ছে গল্পের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা জিনিস হচ্ছে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করে দিলেন। মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরের কেউ নেই আল্লাদির, আর কারো হচ্ছে আর কোনো হচ্ছে আপন মানুষ কার নাই, আমাদের আল্লাদির নাই। দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ, মানে দুর্ভিক্ষ মানে কি? ফসল নাই, ফসলের উৎপাদন নাই, খাবার নাই, কিছু নাই। তো দুর্ভিক্ষ কোনো মতে তার বাবা ঠেকিয়েছিল, মানে তার পরিবারকে বাঁচাইতে পারছে দুর্ভিক্ষর মধ্যে। ওকে। মহামারীর একটা রোগ, মহামারী মানে কি? প্যান্ডেমিক, যেরকম হচ্ছে আমাদের করোনা হয়েছিল, কোভিড-19, এটা হচ্ছে যেরকম মহামারী। কলেরা হচ্ছে আগেরকার সময় এত ভয়াবহ মহামারী ছিল, কলেরায় প্রচুর মানুষ হচ্ছে মারা যেত, গ্রামের পরে গ্রাম উজাড় হয়ে যেত, মানে গ্রামের সব মানুষ মরে যেত কলেরায়। ঠিক আছে, এমন হয়তো যে গ্রামের সব মানুষ হচ্ছে কলেরায় মরে গেছে। কলেরায় তোমার হচ্ছে মানে একটা মহামারী কলেরা, যে কলেরায় সে, মানে সে বলতে কি আল্লাদির বাবার কথা বলতেছে, তার বউ মানে আল্লাদির মায়ের কথা বলতেছে, আর তার ছেলে মানে আল্লাদির বাবার ছেলে বলতে আল্লাদির ভাই
কয়জন মানুষ মারা গেছে? 3 জন মানুষ মারা গেছে, তারা শেষ হয়ে গেল, কলেরায় মারা গেল, আল্লাহ দিয়ে বেঁচে রইল। মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুজে আছে অনেকদিন। তার বলতে কি এই জায়গাতে আল্লাদির বাবার কথা বলতেছে, যে আল্লাদির বাবার আশ্রয়ে মাথা গুজে আছে অনেকদিন, মানে কি তারা এখানে বসবাস করতেছে আল্লাদির বাবার কাছে, যেহেতু তারা দুইজনই বিধবা, স্বামী নাই, কিছু নাই, তাই দূর ছাই শোয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে। দূর ছাই শোয়ে মানে কি বিভিন্ন ধরনের সমস্যা, কারণ তারা তো দরিদ্র, অনেক সমস্যা থাকবেই, খেতে পারবে না, শুতে পারবে না, পোশাক নাই, খাবার নাই, এরকম সমস্যা থাকবেই, শরীর খারাপ, অসুস্থ। তো দূর ছাই শোয়ে মানে কি বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে, বিভিন্ন সমস্যা ফেস করে। আর কুড়িয়ে পেতে খেয়ে, কুড়িয়ে পেতে মানে কি, কুড়িয়ে পেতে বলতে কি আসলে তোমার মনে করো তাদের খাবারের ওরকম ব্যবস্থা ছিল না, তারা যেখান থেকে যতটুকু পাইতো ম্যানেজ করে অতটুকুই খাইতো। এই জন্য বলছে যে কুড়িয়ে পেতে খেয়ে তোমার নিরাশ্রয় বিধবারা যেমন থাকে। নিরাশ্রয় মানে কি যাদের আশ্রয় নেয়, মানে বিধবা। একটা তুমি আমাদের সমাজে এরকম একজনকে চিন্তা করো যার স্বামী বা হচ্ছে বাচ্চা কাচ্চা কেউ নাই, এরকম একটা মহিলা মানুষ, তার অবস্থা কিরকম হবে? সম্পত্তি নাই, কিছু নাই, তাকে যেরকম ভাবে থাকতে হবে মাসি পিসির অবস্থাও এরকমই তোমার ছিল। নিজেদের ভরণ পোষণের কিছু তারা রোজগার করতো ধান ভেনে, মানে তাদের ভরণ পোষণ মানে কি তাদের খাওয়া পোশাকের যে খরচ, এই খরচটা তারা কিছু রোজগার করতো, মানে ইনকাম করতো ধান ভেনে। ধান ভেনে মানে কি ধান গুঁড়া করে, ঢেকিতে ধান ভানতো আগে, এখন তো মেশিন আছে। ধান ভানা মানে কি ধান গুঁড়া করা, ঠিক আছে। কাঁথা সেলাই করে, তারা কাঁথা সেলাই করতো। কি কি কাজ করতো তারা দেখো, ধান ভানতো, তারা কাঁথা সেলাই করতো, তারপর কি ডালের বড়ি বেচে। ডালের বড়ি কি, ডালের বড়ি হচ্ছে এক ধরনের উপাদান, যেটা হচ্ছে তোমার মিষ্টি কুমড়া, সরি মিষ্টি কুমড়া না, চাল কুমড়া, চাল কুমড়া, তারপর ডাল, এগুলা কি করা হয়, এগুলা হচ্ছে তোমার মনে করো যে একদম মানে একদম ছোট ছোট টুকরা করে ফেলা হয় পিষে বা অন্যভাবে, দেন এগুলা দিয়ে হচ্ছে এরকম বলের মতো বানানো হয়। বলের মতো একসাথে মিক্স করে একটা মন্ডার মতো, মন্ডের মতো হচ্ছে তোমার বলের মতো বানানো হয়। তারপর এগুলো রোদে শুকানো হয়। কিসে? রোদে শুকানো হয়। রোদে শুকানোর পরে এগুলা ধরো অনেকদিন ধরে ব্যবহার করা যায়। মানুষ এগুলাকে বিভিন্ন তরকারি, মাছ, মাংস ইত্যাদি বা সবজির মধ্যে দিত, খেতে মজা লাগতো আর কি। ডালের বড়ি, ডালের বড়ি এগুলা তারা হচ্ছে তোমার বানাতো, হোগলা গাঁথতো। হোগলা কি, ধরো হচ্ছে কোরবানির সময়, কোরবানির সময় তোমরা দেখবা হচ্ছে এক ধরনের পাটি বিছানো হয় না মাংস কাটার সময়, দেখছো না তোমরা? পাটি বিছানো হয় কোরবানির সময়, মাংস এনে মাংস কাটার সময় মাংস যে বানায় ওটাকে বলা হয় হোগলা, ঠিক আছে। ওগলা বা হোগলা যেটাই বলা হোক না কেন, হোগলা গেথে এরা হচ্ছে হাতে এগুলা বানাইতো। শাক পাতা, ফলমূল, ডাটা কুড়িয়ে, বিভিন্ন ধরনের শাক পাতা মানে সবজি, ডাটা সবজি, ঠিক আছে, ফলমূল ইত্যাদি কুড়িয়ে তারা এগুলো হয়তো বিক্রি করতো বা খেতো। হ্যাঁ, এটা ওটা জোগাড় করে, এটা ওটা করে তারা হচ্ছে বিভিন্নভাবে তারা তোমার টাকা ইনকাম করা বা রোজগার করার চেষ্টা করতো। এখন তোমরা বলতে পারো যে তাদের দুলাভাই আছে, মাসির দুলাভাই কে, আল্লাদির বাবা, পিসির ভাই আল্লাদির বাবা, থাকতে এত কিছু তাদের কেন করতে হবে? কারণ আল্লাদির বাবার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। দুর্ভিক্ষ মানে কি, কোনো খাবার দাবার নাই, ফসল হচ্ছে না, কিছু হচ্ছে না, তার নিজেরই আর্থিক অবস্থা খারাপ। শাকপাতা খুদ করো ভোজন, ঠিক আছে। খুদ কুরো, খুদ কুরো বলতে আসলে দুই রকম মিনিং বোঝায়। খুদ কুরা, খুদ, খুদের ভাত খাইছো না? খুদ কি, খুদ হচ্ছে ধরো চালের ভাঙা অংশ। একটা চাল তো মনে করো একটা চাল একটা সাইজ আছে, চালের ভাঙা অংশ, এটাকে বলা হয় খুদ। কুড়া বলতে এই জায়গায় তোমার ধরো মানে এখানে তুষ হয়, ধানের তুষ হয়, তুষ বুঝো? ধানের মানে ধানের ভিতরে তো মনে করো যে চালটা থাকে, তো ওই চালের যে কভারটা এটাকে বলা হয় তুষ, মানে চালের যে আবরণটা, ওটা তো বাড়ি দিলে হচ্ছে ধান বের হয়ে যায়, ওটা বাড়ি দিলেই হচ্ছে তোমার চাল বের হয়। ধানটাকে যখন বাড়ি দেয় তখন চালটা হচ্ছে তোমার মানে বের হয়। মানে আসলে চাল বাড়ি দিলে হয় না, আমি ভুল বলতেছি। এটাকে ধরো ওই যে তোমার গরম করা হয়, গরম করলে চালটা শক্ত হয়ে যায়, দেন ওইটাকে মনে করো মানে ওইটা খোলস থেকে হচ্ছে বের হয়ে যায়, বুঝছো? মানে আমাদের যে চাল আমরা খাই ওটা তো ধান থেকে উৎপন্ন হয়, ধান গাছ থেকে। ওটা তো মনে করো যে একদম বের হয়ে যায় না, ওটার বাইরে একটা কভার থাকে, দেখবা আবরণ থাকে, ওটাকে বলা হয় তোমার কি, ওটাকে বলা হয় আমরা যেটাকে কুড়া বলবো। মানে এটাকে একটু আগে কি বললাম তোমাদের, মানে তুষ যেটাকে বলা হয় তুষ। এই তুষ, এই তুষগুলা হচ্ছে মানুষজন কিন্তু খায়, খুদ খায়, মানে তোমার হচ্ছে তুষ খায়। এটা হচ্ছে খুদও হইতে পারে, চালের ভাঙা অংশ, বা এরকম তুষ বোঝাইতে পারে, তুষের ছোট অংশ, মানে পুরাপুরি তুষটাও না। তুষ দিয়ে কিন্তু আগুনও জ্বালানো হয় গ্রাম দেশে, মানে আগুন তুষ দিয়ে দিলে আগুন অনেক বেশি জ্বলে, মাটির চুলায় হচ্ছে তুষ কাজে লাগে, এগুলো মানুষ খায়। মানে খুবই নিম্নমানের খাবার, অনেক দরিদ্র মানুষ হচ্ছে এগুলা খেয়ে বেঁচে থাকে। তো বছরে 2 জোড়া থান পরন, থান বলতে কি থান কাপড়, 2 জোড়া মানে কি 4টা, নিচের একটা উপরে একটা, 1 জোড়া কাপড়,
এরকম 2 জোড়া কাপড়, এই তো খরচ। বলছে খরচ তো এই, আর তো কোনো খরচ নাই। দরিদ্র মানুষ যেরকম থাকে, মাসি পিসির কথা বলতেছে। বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের, মানে দুইজনের কিছু জমানো টাকা হয়েছিল, সেভিংস হয়েছিল। রুপোর টাকা আধুলি সিকি। রুপোর টাকা বলতে কি, আগে তো নোট ছিল না, আগে ছিল কয়েন। আগে কি ছিল? কয়েন ছিল। এই জন্য বলতেছে রুপোর টাকা আধুলি সিকি। আধুলি সিকি মানে কি জানো? এগুলো আগে তো টাকার মান অনেক বেশি, মানে টাকার মান অনেক কম ছিল। আধুলি বলতে 1 টাকার অর্ধেক বোঝায়। 1 টাকার অর্ধেক বোঝায় মানে হচ্ছে 50 পয়সা, বুঝছো? আর সিকি বলতে 1 টাকার 4 ভাগের 1 ভাগ বোঝায়, মানে সিকি মানে 25 পয়সা। মানে এরকম খুবই কম সেভিংস ছিল তাদের। তখনকার সময় এগুলো অনেক টাকা, বাট তাদের কাছে এই সেভিংসটা ছিল। দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিকভাবে। কখন কোন সময়টা বাঁচার জন্য মাসি পিসিকে সাংঘাতিকভাবে লড়তে হয়েছিল? দুর্ভিক্ষের সময়টা সাংঘাতিকভাবে মানে কি, বেঁচে থাকার জন্য তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক প্রচেষ্টা করতে হয়েছে, এটা বলতেছে। আল্লাদির বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে, মানে বরাদ্দ মানে কি, তাদেরকে থাকার সুযোগটা শুধু দিছে যে তোরা এই জায়গায় থাকতে পারবি। খাওয়া ছাঁটাই করে দিয়েছিল। তোমাদের কাছে মনে হতে পারে আল্লাদির বাপ অনেক খারাপ, না, তার কাছে কোনো উপায় ছিল না। ছাঁটাই করা মানে কি, খাওয়া বাদ দিয়ে দিছিল, যে তুমি থাকতে পারবা মাসি পিসি, তোমরা এই জায়গায় থাকতে পারবা, কিন্তু তোমরা খেতে পারবা না, আমি তোমাদের ভাতের ব্যবস্থা করে দিব না একবারে পুরোপুরি। তারও তখন বিষম অবস্থা। বিষম অবস্থা মানে কি, খুবই গুরুতর অবস্থা। দুর্ভিক্ষের সময় আমাদের, মানে সে তো কলেরায় বাঁচেই নাই, দুর্ভিক্ষের কথা বলতেছি, হ্যাঁ। তো এখন বিষম অবস্থা মানে তারই খুবই খারাপ অবস্থা আলাদির বাবার। নিজেরা বাঁচে কি বাঁচে না, মানে নিজেরাই বাঁচবে কিনা এই দুর্ভিক্ষের মধ্যে তারই কোনো ঠিক ঠিকানা নাই। তার উপর যোগুর লাথির চোটে মরমর মেয়ে এসে হাজির। মানে এখান দিয়ে কি বোঝাচ্ছে যে, মানে একে তো তারা নিজেরা বাঁচে কি বাঁচে না সেটার হচ্ছে তোমার কোনো, মানে সেটার কোনো গ্যারান্টি নাই। তার উপরে হচ্ছে যোগুর লাথির চোটে মরমর মেয়ে এসে হাজির। মানে বলা হচ্ছে যে নিজেরা বাঁচবে কিনা এই দুর্ভিক্ষে তার কোনো ঠিক ঠিকানা নাই। আবার যোগুর হাতে নির্যাতিত হয়ে মেয়ে বাপের বাড়ি এসে হাজির। মেয়েও চলে আসছে স্বামীর বাড়ি থেকে, থাকতে পারতেছে না, স্বামী নির্যাতন করে। মেয়েকেও তো খাইতে হবে, তাই না? তো খরচ অনেক বেশি বেড়ে যাচ্ছিল তাদের। তো সে কোন কোন দিক সামলাবে, মানে এত দিক সে কেমনে সামলাবে? সে নিজের পরিবার সামলাবে, নিজের বউয়েরটা দেখবে, ছেলেটা দেখবে, মেয়েও চলে আসছে, আবার মাসি পিসি কেমনে কি। যদিও মাসি পিসি মানে আমাদের আল্লাদির বাবার মাসি পিসি না, নাম ধরে বলতেছি যাতে তোমরা বুঝো। মাসি পিসির সেবা যত্নেই আল্লাদির অবশ্য সেবার বেঁচে গিয়েছিল। মানে মাসি পিসি, মানে আল্লাদির অবস্থা কিন্তু খুব খারাপ ছিল। যোগু তাকে নির্যাতন করত, তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। এই মাসি পিসির সেবা যত্নের ফলেই কিন্তু আল্লাদি সুস্থ হয়ে গিয়েছিল। তার বাবা মা সেটা স্বীকার করেছে। এখন তোমরা বলতে পারো ওর বাপ তো আসলেই খারাপ, মাসি পিসি এত আদর যত্ন করে তাদের মেয়েকে ঠিক করলো, কিন্তু সে ওই মহিলা দুইটার মানে খাবার বা খাওয়ার যে হচ্ছে দায়িত্ব, এটাই নিল না। দেখো এই জায়গায় বলছে কিন্তু কি করবে, বলছে কি করার আছে, তার হাতে তো উপায় নাই, আল্লাদির বাবার কাছে কোনো উপায় নাই। গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব, ঠিক আছে, গলা কেটে রক্ত দিয়ে সেই ধার শোধ করা যদি বা সম্ভব, অন্ন দেওয়ার ক্ষমতা কোথায় পাবে? মানে কি দেওয়ার ক্ষমতা? অন্ন দেওয়ার ক্ষমতা কোথায় পাবে, মানে বলছে যে তার কাছে উপায় নাই। সে এই ঋণ, মানে তাদের মেয়েকে যে মাসি পিসি নিজেরা এত কষ্ট করে সুস্থ করলো, এটা তো খুব বড় একটা কাজ। তো সে, মানে আল্লাদির বাবা তো মাসি পিসির কাছে ঋণী এই জায়গাতে। তো বলছে যদি পসিবল হতো, সম্ভব হতো, তিনি নিজের গলা কেটে ওই রক্ত দিয়ে এই ঋণ পরিশোধ করতেন, কিন্তু তার কাছে অন্ন জোগানোর ক্ষমতা নাই, মানে তাদেরকে খাওয়ানোর বা তাদের ভরণ পোষণ করার সুযোগ তার নাই, অতটুকু সক্ষমতা তার নাই। এই জন্য বলছে গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব, অন্ন দেওয়ার মতো, মানে ভাত বা খাবার দেওয়ার মতো ক্ষমতা কোথায় পাবে? সেই ক্ষমতা তার কাছে নাই। পাল্লা দিয়ে মাসি পিসি আল্লাদির জীবনের জন্য লড়েছিল, আল্লাদিকে সুস্থ করে বাঁচিয়ে রাখার জন্য পাল্লা দিয়ে দুইজনই হচ্ছে আল্লাদির জন্য অনেক কিছু করছিল, এটা বোঝাচ্ছে। পেলো যদি তো খায়, মানে পেলো যদি খেয়ে, মানে যদি পায়, খাবার পায় তাহলে খেত দুর্ভিক্ষের সময়, না পেলো যদি তো না খেয়ে, যদি না পায় তাহলে না খেয়ে থাকতো। অবস্থা যখন তাদের অতি কাহিল, মানে যখন এরকম না খেতে খেতে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে, চারদিকে না খেয়ে মানুষ মরা শুরু করেছে, যখন আশেপাশে কিন্তু প্রচুর মানুষ মারা গেছে, দুর্ভিক্ষের সময় অনেক মানুষ না খেয়ে মারা যায়, মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি। এই যে দেখো এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মরণ ঠেকাতেই কি হচ্ছে, মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি। এই কথা দিয়ে কি বোঝানো হচ্ছে? এই কথা দিয়ে মাসি পিসি দুর্ভিক্ষের সময় না খেতে পেরে নিজেদেরকে বাঁচিয়ে রাখার যে কঠোর চেষ্টা করেছে, সেই কঠোর চেষ্টার কথা বলা হচ্ছে। যে মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি, মানে তাদের জীবনী শক্তি মানে কি, ভিতরের যে মনোবল বা শারীরিক যে শক্তি,
এই শক্তি তাদের শেষ হয়ে যাচ্ছে জীবন ঠেকাতে গিয়ে, মানে কি, তো মরণ ঠেকাতে গিয়ে, মানে মরণকে ঠেকিয়ে রাখার জন্য, যাতে তারা না মরে। আসে না যে ভাই মরিস না মরিস না, চেষ্টা কর, বাঁচার চেষ্টা কর, হ্যাঁ সাহস ধরে রাখ। তো এটার জন্য মানুষের মনে বল থাকা লাগে। তো বেঁচে থাকার জন্যই, যাতে তারা না মরে যায়, খেতে তো তারা পারতেছেই না, যাতে তারা না মরে যায় ওই চেষ্টা করতে গিয়ে তাদের সব শক্তি চলে যাচ্ছে, জীবনের সব শক্তি চলে যাচ্ছে। মানে তোমার ভিতরকার জীবনী শক্তি বলতে তোমার ভিতরকার শক্তিকে বোঝায়, যেটা তোমাকে মোটিভেশন দেয়, তোমাকে কোনো কিছু করতে হেল্প করে, তুমি যেটার উপর ডিপেন্ড করে জীবনে চলতেছো, বুঝছো? শারীরিক শক্তি না, কিন্তু খাইলে যে শক্তি হয় ওইটা না, মানসিক শক্তি। একদিন মাসি পিসিকে কি বললো, দেখো একটা কাজ করবি বেআইন, একে তো অপরের বেআইন, বলছে একটা কাজ করবি বেআইন, তাতে তোরও দুটো পয়সা আসে, মোরও দুটো পয়সা আসে, বলছে তোরও কিছু ইনকাম হবে, আমারও কিছু ইনকাম হবে, একটা কাজ করবি। তো বলতেছে কি কাজ? আইডিয়া কে দিছিল তাইলে দেখো তো? মানে ম্যাক্সিমাম ভালো ভালো কথা বলছে মাসি, মাসি হচ্ছে আইডিয়া দিছে। কিসের আইডিয়া? তোমরা এখন জিজ্ঞাসা করতে পারো যে ভাইয়া তারা এই যে শালতি দিয়ে কোথায় গেছিল আর কোথা থেকে আসলো? এই যে দেখো, তারা আসলে শালতি দিয়ে শহরে গেছিল, শহরের বাজারে সবজি বিক্রি করতে। ওই সবজি বিক্রি করে তারা হচ্ছে আর্ন করে, তাদের ইনকাম হচ্ছে ওইটা। বলছে শহরের বাজারে তরি তরকারি ফলমূলের দাম চড়া। মাসি বলতেছে শহরের বাজারে কিন্তু তরি তরকারি ফলমূলের দাম অনেক, কারণ কি ওই জায়গায় তো গাছপালা নাই, ওইখানে কেউ চাষ করে না। ঢাকা শহরে সবজির দাম বেশি, গ্রামে সবজির দাম কম। গ্রামে যে সবজি 5 টাকা, ঢাকা শহরে এটা 50 টাকা। 10 হাত বদল হয়ে আসে, দাম বাড়তে থাকে। তো গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেচে আসে তারা, কিছু রোজগার হবে। বলছে যদি আমরা গ্রাম থেকে কিনে বাজারে গিয়ে বিক্রি করি, কিছু আমাদের রোজগার হবে, ইনকাম হবে। একা মাসির ভরসা হয় না, শালতি বেয়ে অত দূর যেতে, যাওয়া আসাও একার দ্বারা হবে না। বলছে যে মানে আমাদের মাসির হচ্ছে ওই কনফিডেন্সটা আসে না, ভরসাটা হয় না যে সে একা এগুলা পারবে। আর যাতায়াতটাও একা সম্ভব না, কারণ শালতি দিয়ে যদি যায়ও 2জন লাগবে, একলা শালতি হচ্ছে টানা যায় না। তো পিসি রাজি হয়েছিল, কি হয়েছিল, পিসি কিন্তু রাজি হয়েছিল। কারণ কি, এত কিছু হবে কি না, এতে কিছু হবে কি না, তো না হবে ভগবান জানে, কিন্তু যদি হয়, মানে পিসির কথাটা ছিল যে এইটা করলে কোনো লাভ হবে কি হবে না, কোনো টাকা ইনকাম তারা করতে পারবে কি পারবে না, এটা ভগবান জানে, সৃষ্টিকর্তা জানে, এটা সেও জানে না। কিন্তু সে ভাবছে কি, যদি কিছু হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে। বলছে আমি যদি এখন মাসির সাথে না যাই, পিসি ভাবতেছে তাইলে তো যদি এটা সাকসেসফুল হয়ে যায়, তাইলে তো মাসির একটা ইনকাম সোর্স হয়ে যাবে, আমার হবে না, হায় হায় এটা তো হইতে দেওয়া যাবে না, আমি ওর সাথে করব। এটাই বলতেছে দেখো, যে মাসি রোজগারের একটা নতুন উপায় উপায় মাসি পেয়ে যাবে, আর সে পাবে না। বলছে আমি পাবো না, মাসি পাবে না, চলো ট্রাই করে দেখি কি হয়। তাকে না পেলে অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে, মানে ব্যবস্থা করবে, অন্য কারোর সাথে হচ্ছে এগ্রিমেন্টে যাবে। পিসি ভাবতেছে আমারে যদি না পায়, আমি যদি না বলি, তাহলে তো অন্য কাউকে খুঁজে বের করবে ও ব্যবসা করার জন্য, না আমি এটা হইতে দিতে পারি না। তা কি পারে পিসি ঘুরতে দিতে? না, পিসি সেটা ঘুরতে দিতে পারবে না। সেই থেকে শুরু হয় গেরস্তের বাড়তি শাকসবজি ফলমূল নিয়ে মাসি পিসির শালতি বেয়ে শহরের বাজারে গিয়ে বেঁচে আসা। মানে এরপর থেকেই মাসি পিসি হচ্ছে গেরস্তের মানে হচ্ছে গৃহস্থ। গৃহস্থ কারা? কৃষিকাজ যারা করে, বাগান টাগান করে, কৃষিকাজ যারা করে তাদেরকে গৃহস্থ বলা হয়, গরু পালে, কৃষিকাজ করে। হ্যাঁ, তো তারা কি করতো, এরকম গৃহস্থদের বাড়তি শাকসবজি এক্সট্রা কিছু তো তারা নিজে খাইতো। কৃষকরা কি করতো, উৎপাদন যা করতো নিজেদের খাওয়ার জন্য, বাট বাড়তি যেগুলা সেগুলা মনে করো শাকসবজি, ফলমূল, ঠিক আছে শাকসবজিও নিত, ফলমূল নিত। তারপর তোমরা আবার এটা ভাইবো না যে গরুর দুধ বিক্রি করতো নিয়ে, হ্যাঁ গরুর মাংস বিক্রি করতো, এগুলা করতো না, জাস্ট শাকসবজি ফলমূল এগুলা নিয়ে মাসি পিসি শালতি বেয়ে, মানে শালতি চালিয়ে বাজারে, যে শহরের বাজারে গিয়ে বেঁচে আসতো। গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতো। বাবু বাসিন্দা মানে কি জানো? যারা গ্রামের হচ্ছে বাবু, বেবি না কিন্তু, হ্যাঁ গ্রামের বাবু বাসিন্দা বলতে গ্রামের বড়লোক শ্রেণীর মানুষকে বোঝানো হচ্ছে। ধনী শ্রেণীর মানুষ, ধনিক শ্রেণী, যারা গ্রামে একটু অবস্থা সম্পন্ন, সম্পত্তি বেশি, যারা কৃষিকাজ করে না, যাদের অন্যান্য ব্যবস্থা আছে, কৃষিকাজ করতে হয় না, কৃষিকাজ তো গরিবের কাজ মানুষ মনে করে। গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচে দেয়। মানে কি, এই বাবুরা তাদের কি থাকে, তোমার বাগান থাকে, দেখবা আমের বাগান, কাঁঠালের বাগান, তারা কি করে তাদের বাগানের ফলমূল বলে যে আচ্ছা ঠিক আছে টাকা দিলে বিক্রি করে দিব। মাসি বেশি যাইতো, টাকা দিত, তাদের কাছে দিয়ে দিত, তারা একটু দাম বাড়ায় হচ্ছে শহরে গিয়ে বিক্রি করতো। মাসি পিসির ভাব ছিল আগেও, মানে তাদের আগেও ভাব ছিল, তাদের ভিতরে ভাব থাকা মানে কি ফ্লেক্স না, তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। অবস্থা এক, তাদের সিচুয়েশন এক, দুইজনই বিধবা, কেউ নাই তাদের, হ্যাঁ বয়স সমান, প্রায় সেম এজ, হ্যাঁ অবস্থা এক, বয়স সমান, এক ঘরে বাস, তারা এক জায়গায় বসবাস করে। একজন হচ্ছে নিজের ভাইয়ের কাছে, একজন নিজের দুলা ভাইয়ের কাছে, দুইজন সেম পার্সনের কাছেই থাকে, যে হচ্ছে আল্লাদির বাবা। পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে, তাদের নিজেদের ছাড়া আর কেউ নাই। মাসির জন্য পিসি আছে, পিসির জন্য মাসি আছে, তারাই একে অপরের সুখ দুঃখের জিনিসপত্র বোঝে এবং শুনে। তবে হিংসা দেশ, হিংসা মানে কি, হিংসা তো বোঝে। দেশ মানে কি, দেশ মানে হচ্ছে শত্রুর মতো সম্পর্ক, দিমু মাইরা একটা। ওকে, রেশারেশি মানে কি, এরা বললি কেন,
আয় মারামারি করি, এরকম রেষারেষি ছিল যথেষ্ট। মানে সমস্যা ছিল তাদের মধ্যে। কোন্দলও বেঁধে যেত কারণে অকারণে, মানে মাঝে মধ্যে তাদের মধ্যে গ্যাঞ্জামও বেঁধে যেত, কোন্দল গ্যাঞ্জাম। হ্যাঁ, মানে কথা কাটাকাটি লাগলে, ঝগড়া লেগে তাদের মধ্যে কোন্দলও হচ্ছে লেগে যেত। পিসি এ বাড়ির মেয়ে, ফুপুর কথা হচ্ছে, পিসির কথা হইতেছে এটা আমার বাপের বাড়ি, আমার ভাইয়ের কাছে আমি থাকি, তুই কেডা, তুই এই জায়গার কে, উইরা আইসা জুইরা বসছস তুই, এটা আমার ভাইয়ের বাড়ি বাপের বাড়ি, আমি এই জায়গায় থাকবো না তো কই থাকবো। হ্যাঁ, তো পিসি এ বাড়ির মেয়ে, এ তার বাপের বাড়ি, মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে, কয়েক কই থেকে আসছে, আমার বাপের বাড়িতে আমি থাকি। তাই পিসির ভাবটা একটু বেশি ছিল, বুঝছো, পিসির ভাব এই জায়গায় বেশি ছিল, তাই মাসির উপর পিসি একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল। অবজ্ঞা মানে কি, ইগনোর করে, ধুৎ, অবহেলা মানে কি, পাত্তাই দেয় না, শুরুর দিকে এরকম ছিল। এই নিয়ে পিসির কিরকম ভাব ছিল, অবজ্ঞা অবহেলা, অবজ্ঞা অবহেলা। এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগতো মাসির। কোন জিনিসগুলো সবচেয়ে অসহ্য লাগতো মাসির, পিসি অহংকার দেখাতো, আমার বাপের বাড়ি, তুই এটা ধরস কেন, এটা আমি ধরবো, এটা আমার বাপের কেনা জিনিস, এটা ভাইয়ের কেনা জিনিস, তুই কে এই জায়গার। হ্যাঁ, আর খোঁচা, আইসে মেহমান, এতদিন মেহমান থাকে, আমার ভাইয়েরটা খায় আবার আমার সাথে বেশি, আমার বাপের বাড়িতে থাকে আবার আমার সাথে ইয়া করে, গলাবাজি করে, আইসে কোত্থেকে, এরকম খোঁচা দেয় না মাঝে মধ্যে মানুষ। তো এই খোঁচাই সবচেয়ে অসহ্য লাগতো কার, সবচেয়ে অসহ্য লাগতো কার, আমাদের মাসির কাছে। ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতো এমনি তাদের, মানে তাদেরকে নর্মালি দেখে মনে হতো কি তারা ধীর চুপচাপ শান্ত, এত ঝামেলা নাই। দুঃখী মানুষ, দুঃখ তো অবশ্যই তাদের আছে, গরিব, স্বামী নাই। কিন্তু ঝগড়া যদি বাঁধে ভাই, ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হতো, মানে ঝগড়া বাঁধলে মনে হতো একজন শেখ হাসিনা আর একজন খালেদা জিয়া, ধরো এরকম যদি উদাহরণ দিয়ে বোঝালাম, মানে ধরো মাঝে যদি শেখ হাসিনা খালেদা জিয়া ঝগড়া কখনো লাগে, আই গেস আর লাগবে না, যাই হোক। তো কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে, মানে তাদের রাগ দেখলে, ঝগড়ার সময় আসে না অনেক ঠান্ডা মানুষ দেখবা মাথা গরম হইলে একদম সবকিছু তছনছ করে ফেলতে পারে। হ্যাঁ, তো সে কি রাগ, বলছে এদের মধ্যে কি রাগ, কি তেজ, মানে একদম মেরে ফেলাবো। ঠিক আছে, তেজ কি, গো গো মানে জেদ, জেদ ধরে বসে থাকে। একজন একজনকে সরি বললেই কিন্তু হয়ে যায় না, কেউ কাউকে সরি বলবে না, বলবে আমি এই জায়গায় আসি, মাসি বলে এটা আমার বোনের শ্বশুর বাড়ি, পিসি বলে এটা আমার বাপের বাড়ি। হ্যাঁ, দুইজন হচ্ছে ভাব ধরে বসে থাকে। সে কি গো, গো মানে কি, গো মানে হচ্ছে এই জায়গাতে তোমার জেদ, জেদ বোঝায়। তো মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে, মানে কামড়াই দিবে, কামড়াই দিবে, ধুৎ, একে অপরকে কামড়ে দেয়, এই বুঝি কাটে বটি দিয়ে, মানে বটি দিয়ে কোপ দিয়ে মেরেই ফেলবে, তবে রে আজকে শেষ। এই জিনিসপত্রগুলো তাদেরকে দেখে মনে হইতো। হ্যাঁ, শাকসবজি বেচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্র সব বিরোধ, সব পার্থক্য উড়ে গিয়ে, এই সাইডের পরে ব্রেক দিব, প্যারা নেই, দুজনে হয়ে গেল এক মন এক প্রাণ। মানে তাদের মধ্যে সম্পর্কটা ভালো হইলো কখন, যখন তারা শাকসবজি বিক্রি করা শুরু করলো একসাথে, ব্যবসায় যখন তারা কোমর বেঁধে নামা, কোমর বেঁধে নামা মানে কি, কোমর বাইধা নামছে না, সিরিয়াস হয়ে নামা। কোমর বেঁধে নামা মানে কি, একদম দুনিয়া আর কিছু নাই, আমার এটাই করতে হবে, মানে মন প্রাণ দিয়ে আপ্রাণ চেষ্টা করাকে বোঝায়। তো কোমর বেঁধে নেমে পড়া মাত্র সব বিরোধ, মানে তাদের মধ্যে সকল সমস্যা, পার্থক্য, মানে দুইজনের মধ্যে যত ডিফারেন্স ছিল কথা কাজে বা হচ্ছে ধরো ঝগড়াঝাটি, সবকিছু উড়ে গিয়ে দুজন হয়ে গেল এক মন এক প্রাণ, মানে তারা একদম মিলে গেল, সাথী হয়ে গেল আর কি। সে মিল জমজমাট হয়ে উঠলো, মানে ওই মিলটা, ব্যবসা তো তারা শুরু করছে আল্লাহ দিয়ে আসার আগে, কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা আরো ভালো হলো কখন, আল্লাদির ভার ঘাড়ে পড়ার পর। মানে কি, তারা যখন আল্লাদিকে নিয়ে কাজ করা শুরু করলো, আল্লাদির আদর যত্ন করা শুরু করলো, তখন তাদের মধ্যে সম্পর্ক আরো ভালো হয়ে গেল, কারণ তাদের উদ্দেশ্য একটাই, তাদের ভালোবাসা, ভালো লাগা, তাদের কেয়ার সব হচ্ছে আল্লাদির জন্য। নিজের পেট ভরানো শুধু নয়, নিজেদের বেঁচে থাকা শুধু নয়, তাদের দুজনেরই এখন আল্লাদি আছে, মানে নিজের খাওয়া দাওয়া, নিজেদের বেঁচে থাকার থেকে আল্লাদি এখন বেশি ইম্পর্টেন্ট। খাইয়ে পরিয়ে যত্নে রাখতে হবে তাকে, শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে তাকে, মানে অনেক দায়িত্ব, আল্লাহ দিকে খাইয়ে পরিয়ে বাঁচাতে হবে, মাসি পিসির দায়িত্ব। শ্বশুর ঘরের কবল থেকে মানে কি, শ্বশুর বাড়ির অত্যাচার থেকে তাকে হচ্ছে বাঁচিয়ে রাখতে হবে, গায়ের বজ্জাতদের নজর থেকে সামলে রাখতে হবে, মানে গায়ের যত, গায়ের বলতে গ্রামের, গ্রামের যত হচ্ছে বদ বদ লোক আছে, ঠিক আছে, চরিত্রহীন লোক আছে, যারা হচ্ছে মানে আমাদের আল্লাদির উপর নজর দেয়, আল্লাদিকে ভোগ করতে চায়। হ্যাঁ, তো এরকম মানুষ থেকে বাঁচিয়ে রাখতে হবে তাদের, মানে মাসি পিসিকে আমাদের আল্লাহ দিকে বাঁচিয়ে রাখতে হবে। কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা, ঠিক আছে, অনেক কাজ, অনেক দায়িত্ব, অনেক ভাবনা। দেখো 20 বাজে এখন, আমরা ছোট একটা ব্রেক নিব, বেশি লম্বা ব্রেক নিব না, কিছু সময়ের মধ্যে হচ্ছে আমরা ফিরে আসব। নাচো, গাও, আনন্দ করো, চিল করো।
সবাই শুনতে পাচ্ছ সবাই? একটু জানাও যে ভাইয়া সব ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, ঠিক আছে, চলো আমরা হচ্ছে শুরু করি। তো বাপ মা যদি বেঁচে থাকতো তাইলে কিন্তু আল্লাহ দিকে শ্বশুর বাড়ি চলে যাওয়া লাগতো, কারণ তার বাবা মা হচ্ছে এত কিছু বোঝে না। বাবা মা ভাবে যে হ্যাঁ মেয়ে তো শ্বশুর বাড়িতেই যাবে, মেয়েরে মারলে টারলে এগুলো নর্মাল, মারবেই। মাসি পিসিও বিশেষ কিছু বলতো কি না সন্দেহ, মানে তখন আসলে বাবা মা বেঁচে থাকা অবস্থায় মাসি পিসিরও বলার তেমন কিছু থাকতো না। কিন্তু তারা তো নাই এখন, মাসি পিসিরই সব দায়িত্ব, সব কিছুর দায়িত্ব মাসি পিসির, যেহেতু তার বাবা মা এখন নাই। বিনা পরামর্শে আপনা থেকেই তাদের ঠিক হয়েছিল, মানে তাদের এটা নিয়ে কোনো পরামর্শ করা লাগে না একের সাথে, মানে একজনের সাথে অপরজনের, দুইজনের কাছেই জিনিসটা খুবই ক্লিয়ার ছিল। বিনা পরামর্শে আপনা থেকেই তাদের ঠিক হয়েছিল আল্লাহ দিকে পাঠানো হবে না, আল্লাহ দিকে তারা ফিরে ফিরে যেতে দিবে না, ব্যাগ দিবে না। আল্লাহ দিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না। বিশেষ করে ওই খুনেদের কাছে কখনো মেয়ে তারা পাঠাতে পারে না। মানে খুনেদের বলতে আসলে এখানে যোগু এবং যোগুর পরিবারকে বোঝানো হচ্ছে। যাবার কথা ভাবলেই মেয়েটা যখন আতঙ্কে পাশুটে মেরে যায়, মানে কি মুখ টুক একদম তোমার মনে করো যে ফ্যাকাশে হয়ে যায় ভয়ে। যখনই তাকে বলা হয় যাওয়ার কথা, তার মানে সে হচ্ছে ভয় পেয়ে মুখটুক হচ্ছে একদম মনে করো যে মানে রক্তশূন্য হয়ে যায়। পাশুটে মারা মানে হচ্ছে রক্তশূন্য হয়ে যায়, ভয়ে দেখবা হচ্ছে মানুষের চেহারা ফ্যাকাশে হয়ে যায়, মানে চেহারাটা কিরকম সাদা হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, ওটাকে বলা হয় পাশুটে মেরে যাওয়া। তো বাপের ঘর দুয়ার জমি জমাটুকু আল্লাহ দিকে বর্তেছে, মানে বাপের ঘর দুয়ার জমি জমা মানে হচ্ছে বাপের মানে আল্লাদির বাবার যে হচ্ছে বাড়ি ঘর এবং হচ্ছে জমি জমা সম্পত্তি যেগুলো আছে আল্লাহ দিকে বর্তেছে, মানে আল্লাদির কাছে এসে পৌঁছেছে, আল্লাহ দিকে দিয়েছে। মানে বোঝানো হচ্ছে যে এই জায়গাতে আল্লাদি এখন তার বাবার সম্পত্তির পুরা ভাগিদার, কারণ কি আর কেউ তো নাই, বাপের যে সম্পত্তি আছে সব হচ্ছে আল্লাদি পাবে। যোগুর বউ নেবার আগ্রহ খুবই স্পষ্ট। এই যে যোগুর বউ নেবার আগ্রহ খুবই স্পষ্ট, এই কথাটার মানে কি, যে এই লাইনটার পরে কেন এই কথাটা বলছে, যে যোগু আসলে কেন আল্লাহ দিকে ব্যাক নিতে চায়, যোগু কেন আল্লাহ দিকে আবার ফিরে নিতে চায়, এটা তো বুঝতেই পারতেছি আমরা কেন। এই যে আল্লাদির যে সম্পত্তি, এই সম্পত্তি আসলে তাহলে কি পাবে, স্বামীর কাছেই তো যাবে ঘুরে ফিরে, তাই না? স্বামী হচ্ছে আল্লাদি, বউয়ের তো আর তখনকার দিনে মহিলাদের সম্পত্তির উপর এত অধিকার ছিল না, জামাইয়ের ছিল। তো আমাদের যোগুর এত আগ্রহ কেন আল্লাহ দিকে ফেরত নেওয়ার জন্য, এটা খুবই স্পষ্ট। সে হচ্ছে সম্পত্তির লোভে আল্লাহ দিকে আবার ফেরত নিতে চায়। সে ভাবতেছে কোনোভাবে যদি আল্লাহ দিয়ে আর ফেরত না আসে সম্পত্তিও তো পাবে না। সামান্যই ছিল তার বাপের, মানে তার বাপের যে মানে আল্লাদির বাপের যে অনেক ছিল তা না, তারও সিকি মতো আছে মোটে। সিকি মানে আমি তোমাদের কি কি বলছিলাম, 25 পয়সা, মানে যতটুকু হচ্ছে সম্পত্তি ছিল আল্লাদির বাপের অলরেডি খুবই কম ছিল, তার সিকি মতো আছে, মানে এর থেকেও অনেক কম এখন আছে। কারণ কি, বাকি গেছে গোকুলের কবলে। গোকুল বলতে এই জায়গাতে জোতদার বোঝানো হচ্ছে, জোতদার। জোতদার কালকে বুঝাইছিলাম আমি কি, ওই যে মধ্যসত্ত্ব ভোগী ভোগী ধরো হচ্ছে যারা মনে করে ইংরেজদের মানে ইংরেজদের দালালি করতো, মানে ইংরেজদের দালালি বলতে আসলে ভুল হবে, জমিদারদের কাছ থেকে জমির হচ্ছে দালালি নিত, তারপর হচ্ছে কৃষকদের মধ্যে ওই জমি ভাগ করতো, কৃষকদের ফসলের অর্ধেক তারা নিত, জমিদারকে জমিদারের অংশ দিত, নিজের কাছে বাকিটা রেখে দিত। হ্যাঁ, তো এখন বাকি গেছে গোকুলের কবলে। গোকুল বলতে ওই জায়গাতে হচ্ছে তোমার জমিদারের লোক বোঝায়, ওই গ্রামের জমিদারের কাজ যে করে। তবু মুফতে যা পাওয়া যায় তাতেই যোগুর প্রবল লোভ, মুফতে যা পাওয়া যায় তাতেই যোগুর প্রবল লোভ। মানে কি, মুফতে মানে হচ্ছে তোমার ফ্রিতে, মানে কোনো টাকা পয়সা ছাড়া, কোনো মূল্য ছাড়া যা পাওয়া যায়, যোগুর প্রবল লোভ। মানে যোগু হচ্ছে লোভী মানুষ। তার কাছে কথা হচ্ছে যে যে কম থাকুক আর বেশি থাকুক, যতটুকুই আছে সম্পত্তি তো কিছু না কিছু তো পাওয়া যাবে। তো মুফতে ফ্রিতে শ্বশুরবাড়ির সম্পত্তি, মানে আল্লাদির বাবার যে সম্পত্তি, এটা পুরো ফ্রিতে সে পাবে না, তাই বলতেছে ফ্রিতে যাই পাওয়া যায় তাতেই লাভ। একদম বাঙালির মতো চিন্তা ভাবনা। খালি করে আল্লাহ দিকে রেখে কোথাও যাবার সাহস তাদের হয় না। মানে আল্লাহ দিকে একলা ঘরে রেখেও মাসি পিসি কোথাও যায় না, দুজনে মিলে যদি যেতে হয় কোথাও আল্লাহ দিকে তারা সঙ্গে নিয়ে যায়, সাথে নিয়ে যায়, আল্লাহ দিকে রেখে তারা যায় না। মাসি বলে ডরাসনি আল্লাহ দি, এটা ডরানি না, ডরাসনি, এখানে দন্তাস্য হসন্ত আছে একটা, ডরাসনি আল্লাহ দি বলছে ভয় পাইস না। ডরাসনি মানে কি, ভয় পাইস না। ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব, মানে তাদেরকে ভাওতা দিয়ে, মানে তাদেরকে ভুল বুঝিয়ে বা তাদেরকে হচ্ছে ভয় দেখিয়ে দমাবার, তাদেরকে হচ্ছে ভয় দেখানো, মানে তাদেরকে ভুল বুঝিয়ে বা থ্রেড দিয়ে তাদেরকে দমিয়ে রাখার ফিকির সব। ফিকির বলতে এই জায়গায় মতলব বা চেষ্টা, প্ল্যানিং বোঝায় আর কি। হ্যাঁ, তো বলছে কি সবই হইতেছে যোগুর আমাদেরকে ভয় দেখায়,
মানে কোনোভাবে যাতে আমাদের ভয় দেখায় হচ্ছে তোকে নিয়ে যেতে পারে, এটার প্ল্যান, এটার মতলব ছাড়ার কিছুই না। বলছে ভয় দেখিয়ে, ভয় দিয়ে আমাদের দমাবার ফিকির সব, মানে আমাদেরকে থামিয়ে দাও, আমরা যাতে তোকে মানে ছেড়ে দেই, তোর দায়িত্ব আমরা না রাখি, এইসবের প্ল্যানিং, এইসবের বুদ্ধি আর কিছুই না। নয়তো কৈলাসকে দিয়ে ওসব কথা বলায় আমাদের। বলছে নাইলে কি কৈলাসকে দিয়ে এসব কথা আমাদের বলাই তো। পিসি বলে দুদিন বাদে ফের আসবে দেখিস জামাই। বলছে আবার দেখবি তোর জামাই আসবে তোকে নিতে। তখন সুধলে বলবে মানে কই না, আমি তো ওসব কিছু বলিনি কৈলাসকে। বলছে যে না, তখন যদি তোর জামাই এসে আমাদেরকে জিজ্ঞাসা করে, সুধলে মানে কি জিজ্ঞাসা করলে, তাইলে বলবো যে না, আমরা তো কৈলাসকে এরকম কিছুই বলি নাই, আমরা কখনোই বলি নাই মেয়েকে দিব না। মানে জামাইকে রাগিয়ে দেওয়া যাবে না। মাসি বলে 4 মাসে পড়লি মানে কি, আমাদের যে আল্লাদি প্রেগনেন্ট ছিল, অন্তঃসত্ত্বা, বাচ্চা হবে 4 মাসে পড়লি মানে কি 4 মাস শুরু হবে, 3 মাস শেষে 4 মাস শুরু হবে, পেটে বাচ্চা। বলছে 4 মাসে পড়লি, আর কটা দিন বা, বাস আর কিছুদিন পরে তো বাচ্চা হবেই। হ্যাঁ, মা মাসির কাছেই রইতে হয় এই সময়টা। মানে বলতেছে এই সময়টা মানে প্রেগনেন্সির এই সময়টা মা মাসি বা হচ্ছে বাপের বাড়িতেই থাকতে হয়। মা আদর যত্ন করে, খালারা আদর যত্ন করে, এদের কাছেই হচ্ছে থাকতে হয় এই সময়টা। জামাই এলে বুঝিয়ে বলবো, বলবো যে আমরা এটা বলে দিব, বুঝায় সমস্যা নাই। জামাই যদি এবার নিতে আসে, জামাইরা বুঝায় বলবো যে এই সময়টা মা মাসির কাছেই থাকা লাগে। পিসি বলে ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়। কথা দিয়ে কি বোঝানো হয়েছে? ছেলের মুখ দেখে পাষাণ নরম হয় মানে সন্তানের মুখ দেখে বাবার মন নরম হয়। কার উপর? মায়ের উপর। ধরো আগেরকার সময় দেখা যেত যেই পুরুষ হচ্ছে তার স্ত্রীকে হচ্ছে পিটায়, যখন স্ত্রী তার সন্তানের জন্ম দেয়, বিশেষ করে যখন সন্তানটা ছেলে হয়, তখন ওই পুরুষের মুডই চেঞ্জ হয়ে যায়, বউকে একদম মাথায় করে রাখে। মানে সন্তান জন্ম দেওয়ার পরে মানে পুরুষ মানুষের মনোভাবই চেঞ্জ হয়ে যায় তার বউয়ের উপর। তো ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়। পাষাণ বলতে এখানে আসলে তোমার মনে করো যে খুব মানে পাথর বোঝানো হচ্ছে, মানে কঠিন হৃদয়ের মানুষ বা খুবই রূঢ় মানুষ, রুড মানুষ, এরকম মানুষও নরম হয়ে যায়। জানিস আল্লাদি কে বলতেছে এটা? পিসি। এবার কিন্তু আগে মাসি বলেনি। তোর পিসে, পিসে মানে হচ্ছে ফুপা, পিসে মানে কি ফুপা। তো পিসে ছিল যোগুর মতো। বলছে যোগুর মতো ছিল পুরা। খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ। বলছে তোর যে ফুফাতো ভাই কোলে আসতে মানে জন্ম হওয়ার পরেই পুরা মানুষ পুরা চেঞ্জ হয়ে গেছে। চুপি চুপি এসে এটা ওটা খাওয়ায়, যাতে কেউ না দেখে, এটা ওটা খাওয়ায় আমাকে। হ্যাঁ, উঠতে বলি তো ওঠে, বসতে বলি তো বসে। মানে পুরা তোর ফুপা চেঞ্জ হয়ে গেছে তোর ভাই আসার পরে, আমি যখন মা হলাম তারপর। মাসি বলে তোর মেশো ঠিক ছিল। বলছে তোর মেশো ঠিক ছিল। মেশো মানে কি? খালু। মেশো মানে কি? এটা বলতে তোমার মনে করো যে ফুপা বোঝাচ্ছে, কই জানি পিসে, পিসে মানে হচ্ছে আমাদের ফুপা। ওকে, ফুপা। আর এই জায়গাতে মেশো মানে হচ্ছে খালু। মেশো মানে কি? মেশো মানে হচ্ছে খালু। বলছে তোর খালু ঠিক ছিল। শাওরি ননদ ছিল বাঘ। শাওরি ননদ বাঘ ছিল মানে কি? সে বাঘের পরিবারে বিয়ে করছে না। শাওরি ননদ বলতে শাওরি মানে শাশুড়ি, ননদ মানে কি জামাইয়ের বোন। এরা বাঘ ছিল মানে প্রচুর পিটান দিত তাকে, বোঝাচ্ছে তাকে নির্যাতন করতো অনেক। তাই বলছে শাওরি ননদ ছিল বাঘ, তোর মেশো কিছু করে নাই। উঠতে বসতে কি ছেঁচা খেয়েছি, মানে মার খেয়েছে আর কি। উঠতে বসতে প্রতিনিয়ত তাকে হচ্ছে পেটানো হতো। বলতো উঠতে বসতে কি ছেঁচা খেয়েছি, ভাবলে বুক কাঁপে এখনো। কিন্তু জানিস আল্লাদি, মেয়েটা যেই কোলে এলো, মানে তোর বোন, খালাতো বোন যখনই কোলে এলো, শাওরি ননদ যেন মুখে মাথায় করে রাখলে বাঁচে, মানে একদম আমাকে মাথায় তুলে রাখতো। এরপর বিহেভিয়ারই চেঞ্জ আমার উপরে। হ্যাঁ, বেশি বলে তুইও যাবি। বলছে তুইও যাবি? কই যাবি? আল্লাদিকে বলতেছে স্বামীর ঘরে যাবি, স্বামীর ঘর করবি, স্বামীর ঘর করবি। ডরাসনি? ডর কিসের? বলছে ডরাসনি তুই, তুই ভয় পাইস না, ডর কিসের, ভয় কিসের, এরকম কিছুই হবে না। মানে সে তারা বুঝতেছে যে আল্লাদি হচ্ছে ভয় পাচ্ছে, তো আল্লাহ যদি যে ভয় না পায় এই জন্য তাকে শান্ত করতেছে, সান্ত্বনা দিচ্ছে। বাড়ি ফিরে দ্বীপ জেলে, দ্বীপ মানে হচ্ছে এখানে কুপি বাতি বা হারিকেন, কুপি বোঝায় আর কি, ছোট আলো দেয় এরকম। তো দ্বীপ জেলে মাসি পিসি রান্না বান্না সারতে লেগে যায়, রান্না বান্না করবে, সারাদিন পরে খাবে তারা, ঠিক আছে। তো বাইরে দিন কাটলেও আল্লাদির পরিশ্রম কিছু হয়নি। মানে সারাদিন আল্লাদি বাইরে ছিল, কিন্তু আল্লাদির কোনো পরিশ্রম হয় না, কারণ তাকে দিয়ে তো মাসি পিসি কোনো কাজ করে না। শুয়ে বসেই দিন কেটেছে, শুয়ে বসেই থাকে সে সারাদিন। তবু মাসি পিসির কথা সে একটু শোয়, মানে মাসি পিসি বললে সে তাও মানে বলে যে মা বাইরে থেকে আসছো সারাদিন পরে, তুমি একটু শোও। বলে সারাদিন তো আমি শুয়ে বসেই থাকি, তাও বলছে তুমি শোও, তুমি এখন প্রেগনেন্ট, তোমার রেস্ট নেওয়া দরকার। শরীর নয়, মনটা তার কেমন করছে। কার? আল্লাদির মনটা জানি কেমন করতেছে, তার মনটা খারাপ। কেন খারাপ বলতো? যে নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। ছেঁচড়া মানে কি? যে মানুষের মনে করে লজ্জা নাই, নির্লজ্জের মতো যে কাজ করে। হ্যাঁ, নোংরা, নিজেকে নোংরা লাগতেছে আল্লাদির, নর্দমার মতো। মানে নিজেকে ওই যে নর্দমা যেখান দিয়ে হচ্ছে তোমার মলমূত্র বা হচ্ছে আবর্জনা যায়, ওরকম লাগতেছে নিজেকে, খুবই নীচ লাগতেছে। প্রতিটা মেয়ে যখন কোনো মেয়েকে হচ্ছে ধরো এরকম ভাবে পুরুষ সমাজ হেনস্থা করে, তখন ওই মেয়েটার এমনই লাগে। এটা আমাদের বুঝতে হবে, ছেলেদের বুঝতে হবে এটা বিশেষ করে, যে ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগতেছে আল্লাহ দিকে নিজের কাছে। কেন? ওর কাছে মনে হতো যে আমার একটা মানুষ হিসেবে আমার দাম অনেক কম। কেন? মাসি পিসির আড়াল দেয় থেকেও সে টের পায়, মানে মাসি পিসি তাকে আড়াল করে রাখে, তাও যেহেতু সে একটা বয়স্ক মেয়ে, অ্যাডাল্ট, সে বুঝে, সে টের পায় মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে, মানুষে তার দিকে তাকায় থাকে,
ওরকম মানে খারাপ দৃষ্টিতে সেটা সে বোঝে, কতজন কতভাবে মানে অনেক অনেক মানুষ অনেকভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে, মানে মাসি পিসির সঙ্গে আলাপ করতেছে সে, মানে দেখে কোনোভাবে যদি আল্লাহ দিকে ম্যানেজ করা যায়, হ্যাঁ তরি তরকারির মতো তাকেও কেনা যায় কিনা যাচাই করবার জন্য, মানে এসে কথা বলে দেখে যে মাসি পিসির কাছ থেকে তো তরি তরকারি তারা কিনেই, তরি তরকারির সাথে এই মেয়েটাকেও কিনে ফেলা যায় কিনা এটা হচ্ছে একটু যাচাই করে, মানে একটু দেখে আর কি, মানে খেটে দেখে এই জায়গায় কিছু করা যাবে কিনা। এটা কোন মেয়ের ভালো লাগে বলো? কোনো মেয়েরই হচ্ছে ভালো লাগবে না। তো আল্লাহর কাছে এটা খুবই কষ্টের লাগে, তাই নিজেকে সে ছেঁচড়া নোংরা নর্দমার মতো ফিল করে। গায়ের মানে গায়েরও কতজন তার কত রকমের দর দিয়েছে মাসি পিসির কাছে, মানে গ্রামের যে গ্রামে তারা থাকে, বাজারের মানুষ তো করে, গ্রামের মানুষও হচ্ছে মাসি পিসির কাছে অনেক দাম দিয়েছে যে এত টাকা দিব দিয়ে দে মেরে, হ্যাঁ এত টাকা দিব, এটা দিব এটা দিব, অনেক রকম দর দিয়েছে মাসি পিসির কাছে। মানে বললাম না শুরুর দিকে যে মেয়েদেরকে মানুষ আসলে পণ্য মনে করে, কেনার মতো, যে কেনা যাবে মেয়েকে, হ্যাঁ কেনা যাবে মেয়েদেরকে। মাসি পিসিকে চিনে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে, এই কথাটার মানে কি? মাসি পিসিকে চিনে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে, এই কথাটার মানে হচ্ছে মাসি পিসি তো অত নরম মানুষ না, তাই না? মাসি পিসি হচ্ছে অনেক ওই যে রাগান্বিত মানুষ, তো তারা বুঝে গেছে যে মাসি পিসির কাছে এগুলা বলে আসলে লাভ নাই, কোনো কাজ হবে না। তো তারা মাসি পিসিকে চিনে গেছে এতদিনে, মাসি পিসির রাগ সম্পর্কে তারা জানে, মাসি পিসির মেন্টালিটি সম্পর্কে জানে, তো তারা হচ্ছে এখন আর এগুলা নিয়ে জ্বালায় না। কিন্তু গোকুল, ওই যে জোদ্দার, এই জোদ্দার হচ্ছে বজ্জাত 1 নাম্বারের, সে এখন হাল ছাড়া নেই, সে এখনো ট্রাই করতেছে কোনোভাবে যদি কিছু করা যায়। মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল, একদম পাগল করে তুলছে। মায়ের বাড়া তার এই মাসি পিসি, মায়ের বাড়া তার এই মাসি পিসি, মানে কি মা থেকেও আসলে মাসি পিসি এই জায়গাতে আল্লাদির জন্য বড়। মা তো নাই, এখন মায়ের দায়িত্ব কে পালন করে? আল্লাদির, মানে মা এবং বাবার দুইজনের দায়িত্ব পালন করে হচ্ছে তার মাসি পিসি। এই জন্য বলছে মায়ের বাড়া তার এই মাসি পিসি, মানে এখানে বোঝানো হচ্ছে মা থেকে অবদানের দিক থেকে, ভালোবাসার দিক থেকে, যত্নের দিক থেকে অনেক বেশি করে আমাদের মাসি পিসি। এই জন্য মায়ের চেয়েও মাসি পিসি হচ্ছে আমাদের আল্লাদির কাছে বড় বা খুবই গুরুত্বপূর্ণ, মায়ের থেকে গুরুত্বপূর্ণ, এটা বোঝানো হচ্ছে। কি দুর্ভোগ তাদের, তার জন্য ভাবতেছে যে মাসি পিসি কত প্যারা খায় আমাকে নিয়ে, মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে ভাবতেছে সে মেয়ে ভালো, তাই ভাবতেছে কি মাসি পিসিকে এত যন্ত্রণা আমি না দিই, আমি বরং চলে যাই, আমি শ্বশুর ঘরে লাঞ্ছনা সইতে, মানে আমি গিয়ে শ্বশুর ঘরের লাঞ্ছনা সই। লাঞ্ছনা মানে কি? অপমান। বলতেছে মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে নয় শ্বশুর ঘরের লাঞ্ছনা সইত, মানে সে ভাবতেছে যে মাসি পিসিকে এত ঝামেলা না দিয়ে, মাসি পিসিকে এত প্যারা না দিয়ে আমি বরং আমার শ্বশুর বাড়িতে গিয়ে অপমানিত হইতাম, যোগুর লাথি খেতাম, ঠিক আছে এটাই ভালো ছিল। ঈষৎ তন্দ্রার ঘরে শিউরে ওঠা আল্লাদি। তন্দ্রা মানে কি? হালকা ঘুম ঘুম ভাব, ঘুমের অভাব, মানে ঘুমায় যাবে 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 বাট ঘুমাইতে পারতেছে না। তো ঈষৎ, ঈষৎ মানে হালকা, হালকা ঘুমের ঘরে শিউরে ওঠা আল্লাদি, মানে এরকম ঘুমের মধ্যে, ওকে, মানে ঘুমের মধ্যে শিউরে ওঠা, এটা বোঝায় শিউরে ওঠা আল্লাদি। এক পাশে মাসি আরেক পাশে পিসিকে না নিয়ে শুলে কি চলবে তার কোনোদিন? মানে সে যে ঘুমাবে, এক পাশে মাসি আরেক পাশে পিসি না থাকলে তার অনেক ভয় লাগে, তার আসলে চলে না। রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসি পিসি, সময়টা খেয়াল রেখো, রান্না শেষ খাওয়ার আয়োজন করতেছে, মানে খাবে তারা এখনই। একেবারে ভাত টাত বেড়ে আল্লাহ দিকে ডাকবে, মানে একবার ভাত টাত বেড়ে আল্লাহ দিকে ডাকবে, আল্লাহ দিকে এখনো ডাকে নাই, আল্লাদি শুয়ে আছে। ভাগাভাগি কাজ তাদের এমন সহজ হয়ে গেছে যে বলা বলির দরকার তাদের হয় না, মানে তারা নিজেরা নিজেদের মধ্যে ভাগ করে এত সুন্দর করে কাজ করে যে কাউরে কিছু বলেও দেওয়া লাগে না, বলাও লাগে না এই ঢাকনাটা দাও, লবণের ডিব্বাটা দাও, হ্যাঁ ভাতটা চড়াও, বলাও লাগে না। তারা বুঝে গেছে কখন কে কি করে, দুজনে মিলে কাজ করে যেন একজন করছে, মানে মনে হয় কি দুইজনে করতেছে কিন্তু কাজটা দেখে মনে হয় একজনই করতেছে। এত সুন্দর কাজ হয় দুইজনের একসাথে, এত সুন্দর কম্বিনেশন তাদের, একসাথে থাকতে থাকতে, একসাথে বাঁচতে বাঁচতে, সংগ্রাম করতে করতে তাদের মধ্যে এত মিল। এবার ব্যঞ্জনে নুন দেবে, মানে এবার মানে এখন, এবার বলতে এখন, ব্যঞ্জন বলতে অনেকে বলে তরকারি, ভুল, তরকারি না, রান্না করা তরকারি। ব্যঞ্জন মানে রান্না করা তরকারি, মানে যেই তরকারি রান্না করা হয়েছে, হ্যাঁ তরকারি বলতে তো সবজিও বোঝায়, রান্না করছে যেটা সেটাকে বলা হয় ব্যঞ্জন। ব্যঞ্জন মানে কি? রান্না করা তরকারি, তরকারিতে লবণ দেওয়া লাগবে, নুন দেবে, এই কথা বলতে হয় না পিসিকে। মাসি হচ্ছে তরকারি রান্না করতেছে লবণ দিবে, এটা পিসিকে ডাকা লাগে না যে লবণটা দাও, পিষিয়ে এমনি লবণের বাটি আগায় দেয়, বুঝা? ঠিক সময়ে নুনের পাত্র সে এগিয়ে দেয় মাসির কাছে। কম্বিনেশন দেখো, সুন্দর কম্বিনেশন। বলা বলি করছে তারা আল্লাদির কথা, মানে তারা কি কথা বলে? তাদের কথাও হচ্ছে আল্লাদিকে নিয়ে, আল্লাদির কথা তারা বলে, আল্লাদির সুখ দুঃখ নিয়ে তারা কথা বলে, আল্লাদির সমস্যা নিয়ে তারা কথা বলে, ঠিক আছে, আল্লাদির ভবিষ্যৎ নিয়ে তারা কথা বলে। এগুলা 1 2 3 4 কেন লিখি বলতো? মানে তথ্যগুলাকে সিরিয়াল করি আমি, এগুলা কিন্তু পরীক্ষায় আসতে পারে, হুদাই আমি লিখি না। দেখো জামাই যদি আসে একটি কড়া কথা তাকে বলা হবে না, বলছে জামাই আসলে আসুক, জামাইকে কোনো কড়া কথা আমরা বলবো না, জামাইকে আদর করব, নর্মালি কথা বলবো, এতটুকু। খোঁচা দেওয়া হবে না কোনো কিছু নিয়ে, জামাইকে কোনো খোঁচা দেওয়া হবে না। উপদেশ দিতে গেলে চটবে জামাই, উপদেশ দিতে গেলে চটবে জামাই, মানে কি? জামাইকে যদি উপদেশ দিতে চায় তারা যে বাবা এটা করো এটা করো না, তাহলে জামাই আরো চটবে, মানে কি?
যোগু আরো রাগান্বিত হবে। পুরুষ মানুষ তো যতই হোক এটা করা তার উচিত নয়, এসব কিছু বলা হবে না। মানে পুরুষ মানুষ মানে এরকম কোনো কথা জামাইকে বলা হবে না যে তুমি পুরুষ মানুষ দেখে কি তুমি সবকিছু করবা, তোমার এটা করা উচিত হয় নাই, তোমার আমাদের মেয়েকে মারা উচিত হয় না, এসব কিছুই হচ্ছে যোগুকে বলা হবে না। মানে যোগুকে কেউ কিছু বলবেই না। যোগু আসলে আপ্যায়ন পাবে, আদর পাবে, ভাববে যে আরে আমাকে তো এরা মাথায় করে রাখতেছে, যাতে পরবর্তীতে এরা কেন এটা করতেছে বলতো, আল্লাদিকে যাতে যোগু তার বাড়িতে নিয়ে পরবর্তী তার অপমান অপদস্থ না করে, এই জন্য যোগুকে এত আদর যত্ন তারা করবে। হ্যাঁ, শুধুমাত্র আল্লাদের জন্য। জামাই এসেছে তাই আনন্দ আনন্দ রাখবার জন্য আনন্দ রাখবার জন্য ঠাঁই নেই, এই ভাব দেখাবে মাসি পিসি। মানে মাসি পিসি এমন একটা ভাব দেখাবে জামাই আসছে, আয় হ্যাঁ, আনন্দের কোনো সীমা নাই, জামাই হে হে হো হো, এরকম অবস্থা। হ্যাঁ, তো আল্লাদিকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আল্লাদে গদগদ হবার ভাব দেখায়। আল্লাদে গদগদ হওয়া মানে কি, ও মাই স্বামী জানু তুমি এসেছো এতদিন পর, আই মিসড ইউ, এরকম একটা অবস্থা। হ্যাঁ, যে এইভাবে মাসি পিসি আল্লাদিকে শিখে দিতে হবে যে স্বামী আসছে একদম আল্লাদে, মানে সব স্বামীকে আদর যত্ন করে উড়াই ফেলবি, যাতে স্বামী বুঝতেই না পারে এখানে কিছুটা হচ্ছে। যে কদিন থাকবে জামাই সে যেন অনুভব করে সেই এই জায়গার কর্তা, সেই সর্বে সর্বা। মানে কি, জামাইকে বুঝতে দিতে হবে যে জামাই এই জায়গার সব, জামাই এভরিথিং। ঠিক আছে, জামাইকে এত মাথায় তুলে রাখা লাগবে যাতে এগুলা কেন করতেছে, যাতে আল্লাদির সাথে সে পরবর্তীতে খারাপ কিছু না করে। বাইরে থেকে হাক আসে, কানাই চৌকিদার, এই যে একটা প্রবলেম এসে দাঁড়ায় গেল। কি হইলো, এটা প্রবলেম এসে হচ্ছে দাঁড়ায় গেল তোমার। বাইরে থেকে হাক, হাক মানে হচ্ছে ডাক আসে কানাই চৌকিদারের। কানাই চৌকিদার, চৌকিদার মানে হচ্ছে ধরো আগের কারে যারা এরকম তোমার মনে করো যে গোকুল থাকতো বা জোতদার যারা থাকতো, এদের অ্যাসিস্ট্যান্ট থাকতো। হ্যাঁ, চামচা, চামচা, বুঝছো, তাদেরকে চৌকিদার বলা হয়তো। মানে পাকিস্তানিদের যেরকম রাজাকার ছিল না, এরকম জোতদারদের চামচা থাকতে হচ্ছে চৌকিদার। চৌকিদার হচ্ছে সব তোমার মনে করো পুলিশ যেরকম পুলিশের ইয়ার কাজ কি, ধরো পুলিশের এসআই এর কাজ কি, এসআই কে চামচা বলতেছি না, উদাহরণ দিয়ে বলতেছি, ধরো ওসি, ওসি কিছু বলবে, ওসি হচ্ছে তোমার মনে করো গোকুল, এসআই হচ্ছে তোমার মনে করো ওসির জুনিয়র, এসআই হচ্ছে চৌকিদার, সে গিয়ে গিয়ে হচ্ছে বাকি কাজ কনস্টেবলদের দিয়ে করাবে, সেন্ট্রি কনস্টেবল হাবিলদার এদেরকে দিয়ে হচ্ছে কাজ করাবে ওসি যেটা বলছে। তো সেরকম চৌকিদারের, কানাই চৌকিদার নাম কি কানাই। মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায়, দূর আইছে, মানে তারা তো বুঝছে যে গোকুল কিন্তু এখনো তাদেরকে জ্বালাচ্ছে, কোনোভাবে যদি আল্লাহ দিকে ধরা যায়, কোনোভাবে যদি আল্লাহ দিকে পাওয়া যায়। এই জন্য জোরে নিঃশ্বাস পড়ে দুজনের। জোরে নিঃশ্বাস কেন পড়ে, তারা বিরক্ত, ধূত, এই শেষ রাতে আবার একটা ঝামেলা এসে দাঁড়াইলো। জোরে নিঃশ্বাস পড়ে দুজনের। সারাটা দিন গেছে লড়ে আর লড়ে, বলছে সারা দিন তারা লড়াই করছে, সারা দিন তারা লড়াই করছে, সেই সকাল থেকে এই রাত পর্যন্ত তারা বেঁচে থাকার জন্য চেষ্টা সংগ্রাম করতেছে। বলছে এমনি ঝামেলার শেষ নাই, সারাদিন এত প্যারা নিলাম, এখন এত প্যারা ভাল লাগে। সরকার বাবুর সঙ্গে বাজারের তোলা নিয়ে ঝগড়া করতে করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনে। সরকার বাবুকে, সরকার বাবু হচ্ছে একজন ব্যক্তি, কোন ব্যক্তি বলতেছি, বাজারের তোলা নিয়ে। বাজারের তোলা বলতে বাজারের খাজনা, বা তারা যে বাজারে বসে চাঁদা দেওয়া লাগে না, তারা যে বাজারে বসে তাদের জিনিসপত্র নিয়ে চাঁদা দেওয়া লাগে না, দেওয়া লাগে। যে চাঁদা নেয়, যেই লোকের কাছে চাঁদা দেওয়া লাগে ওই লোক হচ্ছে সরকার বাবু। তোলা মানে হচ্ছে চাঁদা বা খাজনা। হ্যাঁ, যে টাকাটা দেওয়া লাগে তাদের বাজারে বসে একটা জায়গায়, এই জন্য। তো সরকার বাবুর সঙ্গে বাজারের তোলা নিয়ে ঝগড়া করতে করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে। মানে তাদের অর্ধেক জীবন বের হয়ে গেছে আজকে সরকার বাবুর সাথে বাজারে বসার যে খাজনা, ওই খাজনার টাকা নিয়ে হচ্ছে ঝগড়া করতে করতে। এখন এলো চৌকিদার কানে, বলছে এখন চৌকিদার আসছে। হায় রে কপাল, হাঙ্গামা না আসে রাত্রে গায়ে লোক যখন ঘুমাচ্ছে। হাঙ্গামা না আসে রাত্রে মানে কি, হাঙ্গামা না আসে রাত্রে গায়ে লোক যখন ঘুমায়, মানে বোঝানো হচ্ছে কি এরকম সময় এত রাতে এরা আসলো, কোনো একটা সমস্যা যাতে না হয়ে যায়। হাঙ্গামা না আসে রাত্রে মানে কি, কোনো প্রবলেম যাতে আবার না হয়ে যায়, কোনো সমস্যা যাতে এখন আবার না হয়ে যায়। গ্রামের মানুষ সব ঘুমাচ্ছে, এখন কারো ডাকলেও পাওয়া যাবে না, এটা তারা ভাবতেছে। রসুই চাল আর ঝাঁ পেটে, রসুই চালা মানে রান্নাঘর, বা যেই চালের নিচে, যেই চাল যেই ছাদের নিচে হচ্ছে তোমার রান্না করা হয়, রসুই চালা মানে রান্নাঘর সহজ ভাষায়। রসুই চালার ঝাঁ পেটে, ঝাঁপ মানে কি, রসুই চালার দরজা। রসুই চালার দরজা, দরজা না লাগালে তো ওখানে বিড়াল কুকুর ঢুকে খেয়ে ফেলতে পারে খাবার, অন্ধকারের মধ্যে পারে না, পারে। তো রসুই চালার ঝাঁ পেটে মাসি পিসি বাইরে যায়, মাসি পিসি বাইরে যায় ঝাঁ পেটে, মানে কি রসুই চালা বন্ধ করে। শুক্লপক্ষের একাদশী উপোস করেছে তারা দুজন। উপোস মানে কি, আমরা যেরকম রোজা রাখি, হিন্দুরা এরকম উপোস করে, উপবাস করে, খাওয়া দাওয়া করে না আর কি। তো তাদের এরকম দিন থাকে শুক্লপক্ষের একাদশী। শুক্লপক্ষের একাদশী মানে কি জানো, চাঁদের 11 নম্বর দিন। চাঁদের 11 নম্বর দিন মানে চাঁদ যেদিন প্রথম ওঠে, কথা বুঝছো, চাঁদের 11 নম্বর দিন মানে শুক্লপক্ষের একাদশী। মানে কি, চাঁদ যেদিন প্রথম ওঠে, চিকন যে একফালি চাঁদ ওঠে, মানে ঈদের চাঁদ যেটাকে বলে, এটা হচ্ছে চাঁদের প্রথম দিন। এরকম চাঁদ কি একদিন একদিন করে বড় হয় না? তো এরকম চাঁদের 11 নম্বর দিনকে বলা হয় হচ্ছে তোমার শুক্লপক্ষের একাদশী।
চাঁদ দেখা যাচ্ছে এরকম 11 নাম্বার দিন, মানে তখন কিন্তু চাঁদ মোটামুটি ভালোই বড় হয়ে যায়। হ্যাঁ, চাঁদ মোটামুটি ভালোই বড় হয়ে যায়। তো শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে তারা, মানে তারা উপোস করেছিল, উপবাস ছিল, তারা খায় নাই আর কি, তারা দুজনে গতকালকে, গতকালকে ছিল। আজ দ্বাদশী, আজ কি, আজ হচ্ছে তোমার দ্বাদশী, মানে কি চাঁদের 12 নাম্বার দিন, চাঁদ বিশাল বড়। জ্যোৎস্না বেশ উজ্জ্বল, এই যে দেখছো বলতেছে জ্যোৎস্না বেশ উজ্জ্বল। যদি জিজ্ঞাসা করে ওই দিন জ্যোৎস্না কেন উজ্জ্বল ছিল, চাঁদের আলো বেশি অনেক উজ্জ্বল কেন ছিল, বলতে পারবা না? বলতে পারবা। কানাইয়ের সাথে গোকুলের যে তিনজন পেয়াদা, পেয়াদা মানে মানে পেয়াদা মানে কি, ওই যে সৈনিক আর কি, বুঝতে পারছো? পেয়াদা মানে সৈনিক, এরা তো মানে পিস্তল টিস্তল নিয়ে ঘুরতো না, এরা সাথে মনে করো বর্ষা, ঠিক আছে, বল্লম, এগুলা নিয়ে ঘুরতো। হ্যাঁ, হাতের মধ্যে এগুলা নিয়ে হচ্ছে মানুষকে খেদাইতো, মানুষের কাছ থেকে হচ্ছে জোর জবরদস্তি করে ফসল নিয়ে নিত। এগুলাই ছিল আগেরকার জমিদারদের নিয়ম। জমিদাররা তো নিজেরা এসে এগুলা করতো না, জমিদাররা তাদের জোরদারদেরকে দিয়ে এইসব কাজ হচ্ছে করাতো। তো কানাইয়ার সাথে গোকুলের যে তিনজন পেয়াদা এসেছে, টোটাল 4 জন লোক আসছিল, বুঝছো? গোকুলের কানাই আসছে, মানে কানাইয়ার সাথে 4 জন, মনে রেখো, গোকুলের 3 জন পেয়াদা আসছে, সৈনিক আর কি, ফুট সোলজার এসেছে। তাদের মাসি পিসি চিনতে পারে, এদেরকে মাসি পিসি চেনে। মাথায় লাল পাগড়িয়াটা লোকটা তাদের অচেনা, একজন মনে করো কনস্টেবল আসছিল, পুলিশের কনস্টেবল। হ্যাঁ, মাথায় লাল পাগড়িয়াটা, তখন তো পুলিশের ড্রেস আপ অন্যরকম ছিল ব্রিটিশ আমলে। তো মাথায় কি পাগড়ি, লাল পাগড়িয়াটা লোকটা তাদের অচেনা। মানে টোটাল হচ্ছে এইটা হচ্ছে তোমার মনে করো কানাই, কানাইয়ের সাথে আসছে হচ্ছে তোমার 3 জন পেয়াদা, আর একজন আসছে যার মাথায় হচ্ছে লাল পাগড়ি আটা। কয়জন লোক আসছিল? 4 জন লোক। লোকজন নিয়ে আসছে, একদম প্ল্যান করে আসছে কোন একটা। কানাই বলে কাছারি বাড়ি যেতে হবে একবার। কানাই কি বলে? কাছারি বাড়ি। কাছারি বাড়ি মানে হচ্ছে ধরো ওই গোমস্তাদের অফিস, যেখানে ধরো বিচার সালিশ হইতো আগে, কাছারি বাড়ি। বিচার সালিশ হইতো মানে মনে করো ইয়া বসতো, জোতদার বসতো, জোতদার বা জমিদাররা এসে বসতো, তারা হচ্ছে কৃষকদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে বিচার সালিশ করতো। অফিস রুমের মতো ছিল আর কি কাছারি বাড়ি, মানে বলতে গেলে ওই গোকুলের বাড়ি আর কি, এক কথায়। কাছারি বাড়ি যেতে হবে একবার। এত রাতে কাছারি বাড়ি যাওয়া লাগবে, ধান্দা তো কিছু একটা আছে। কানাই বলে কাছারি বাড়ি যেতে হবে একবার। মাসি বলে এত রাতে, এত রাতে। পিসি বলে মরণ নাই। এই মরণ নাই মানে কি জানো? পিসি এখানে আসলে এই কথাটা খুব মানে ছোট করে বলছে, বাট এখানের গভীর অর্থ হচ্ছে, পিসি বলতেছে যে এত রাতে চাইতে হবে, মরণ নাই মানে কোনো কি বিপদ হবে নাকি? মানে মরে টরে যাবো, মানে খুব বড় বিপদ হবে এরকম কিছু জিজ্ঞাসা করতেছে, যে মানে এত রাতে যেতে হবে, খুব বড় বিপদ টিপদ হতে যাচ্ছে নাকি, কোনো বড় সমস্যা হয়েছে, বা কোনো বড় সমস্যায় কি আমরা আছি, এরকম কিছু বোঝাচ্ছে মরণ নেই বলে। বুঝতে পারছো? তো তো নোট, হ্যাঁ ওটাই তো বলতেছি, মোট 5 জন। আমি তো বলছি যে হচ্ছে তোমার মানে কানাইয়ের সাথে 4 জন ছিল, টোটাল টোটাল 5 জন। কানাইয়ের সাথে টোটাল ছিল 4 জন। তুমি হয়তো ভাবছো আমি বলছি টোটাল 4 জন ছিল না। হ্যাঁ, তো গোকুল, গোমস্তা বলে ফেলছিলাম না? বকুল, বকুল না গোকুল? আচ্ছা, গোমস্তা বলি নাই, তোমরাই বলছো বকুল, বকুল বলছি। মরণ নেই, আমি তো মনে হয় না বকুল বলছি, মনে পড়তেছে না। কানাই বলে দারোগা বাবু এসে বসে আছেন। থানার দারোগা বলছে দারোগা বাবু এসে বসে আছেন, মানে শুনতে কি কিউট লাগে, দারোগা বাবু। হ্যাঁ, বাবু, দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে, মানে হুদাই বলছে পুলিশ এসে বসে আছে। হ্যাঁ, যেতে একবার হবে গো দিদি ঠাকুরুনরা। ঠিক আছে, দিদি ঠাকুরুন মানে হচ্ছে কি, দিদি বা বড় বোনের চেয়েও বেশি সম্মানিত। দিদি ঠাকুরুন মানে হচ্ছে দিদি বা বড় বোনের চেয়েও বেশি সম্মানিত। যদি কাউকে আমরা ডাকি তাহলে আমরা বলি হচ্ছে দিদি ঠাকুরুন। বলছে যে দিদি ঠাকুরুনরা কি করতে হবে, বলতেছে যে দিদি ঠাকুরুনরা একবার কাছারি বাড়ি হচ্ছে যেতে হবে। কই যেতে হবে? তোমার কাছারি বাড়ি হচ্ছে যেতে হবে। বেঁধে নিয়ে যাবার হুকুম আছে। বলছে বেঁধে নিয়ে যাওয়ার হুকুম আছে, যদি আপনি না যেতে চান, আপনি যদি না যেতে চান তাইলে বেঁধে নিয়ে যাব। কি একটা অবস্থা দেখো, মাসি পিসি মুখে মুখে তাকায়, একজন আরেকজনের মুখের দিকে তাকায়, যে ব্যাপারটা আসলে কি হইলো তারা বুঝতেছে না। মাসি পিসি মুখে মুখে তাকায়। পথের পাশের বলছে যে মানে তারা আসলে বুঝছে এখানে কাহিনীটা কি। পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় 3-4 জন ঘুপটি মেরে আছে, স্পষ্টই দেখতে পাচ্ছে মাসি পিসি। মানে মাসি পিসি তখন দেখলো যে চাঁদের তো আলো আছে, মোটামুটি অনেক কিছু দেখা যায়। পথের পাশে ডোবার ধারে মানে তাদের বাড়ির পাশে একটা পথ আছে, পথ মানে একটা রাস্তা আছে, রাস্তার পাশে ডোবার ধারে, কি বলতেছে, রাস্তার পাশে ডোবার ধারে একটা ডোবা আছে, মানে একটা জলাধার আছে, রাস্তার পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়া, কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের ছায়ায় 3-4 জন ঘুপটি মেরে, মানে কি 3-4 জন এমনি এমনি বসে আছে, ঘুপটি মেরে তোমার হচ্ছে বসে আছে, স্পষ্টই দেখতে পাচ্ছে, মানে ঘুপটি মেরে আছে, স্পষ্টই দেখতে পেয়েছে মাসি পিসি, মানে মাসি পিসি একদম স্পষ্ট দেখতে পাচ্ছে এটা। হ্যাঁ, ওরা যে গায়ের কিছু গুন্ডা ছেলে আছে না, গুন্ডা ছেলে, মানে প্ল্যানটা কি আসলে জানো? প্ল্যান হচ্ছে মাসি পিসিকে নিয়ে সুন্দর মতো একটা মিথ্যা রিজন দিয়ে মাসি পিসিকে নিয়ে কাছারি বাড়ি চলে যাবে তারা। ঘরে থাকবে কে একা? আমাদের আল্লাদি। আল্লাদিকে এই গুন্ডাগুলা এসে তুলে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে কেউ জানে না।
ওরা যে গায়ের গুন্ডা সাধু বৈদ্য ওসমানেরা, মানে সাধু বৈদ্য ওসমান এরা হচ্ছে গুন্ডাগুলার নাম, তাতে কোনো সন্দেহ নাই। বলছে ওরা এখানে বসে আছে, মাসি পিছে খেয়াল করলো বৈদ্যের ফেটি বাঁধা বাবরি চুল, মানে বৈদ্যের চুল কেমন, বৈদ্যের চুল হচ্ছে তোমার বাবরি চুল। ফেটি বাঁধা বলতে দুইটা জিনিস বুঝতে পারে, ফেটি বাঁধা বলতে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে কি ঝুটি বাঁধা, ঠিক আছে, ঝুটি বাঁধা, না হলে হচ্ছে মাথায় কাপড় পেঁচানো পাগড়ির মতো করে, এটাকে ফেটি বাঁধা বলা হতে পারে, বা ঝুটি বাঁধা বোঝাচ্ছে। যে এটা মাসি পিসি খেয়াল করছে যে ফেটি বাঁধা দেখা যাচ্ছে, ফেটি বাঁধা বাবরি চুল দেখা যাচ্ছে, শিওর হয়েছে ওটা বৈদ্য। বৈদ্যকে তো সে আগে থেকে চিনে, ওই গ্রামে যেহেতু থাকে। তো মাথাটায় পাতার ফাঁকে জ্যোৎস্না পড়েছে, মানে গাছের পাতার ফাঁক দিয়ে আলো এসে মাথার উপরে পড়ছে, এটা তারা খেয়াল করে নাই, এটা হচ্ছে মাসি পিসি দেখে ফেলছে। তারা যাবে কাছারিতে কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে, বলছে কানাই, কানাই এবং পেয়াদা, পেয়াদা একটা কনস্টেবল আছে তাদের সাথে যাবে, ওরা এসে আল্লাদিকে নিয়ে যাবে, এটা হচ্ছে প্ল্যান। এটা মাসি পিসি বুঝতে পারলো। মাসি বলে মোদের একজন গেলে হবে না কানাই, এই কথাকে জিজ্ঞেস করছে মাসি, কে কোন কথা বলছে মনে রাখতে হবে। পিসি বলে যে আমি যাই চলো, বলছে কানাই চলো আমি চাই, মাসি এই জায়গায় থাকুক, একজন গেলেই তো হবে। কর্তা ডেকেছেন দুইজনকে, কর্তা মানে কি এই জায়গায় গোকুলকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, গোকুলকে বোঝানো হচ্ছে। কয়জনকে ডাকছে, কানাই বলতেছে দুইজনকে ডাকছে, মানে দুইজনকেই তারা নিয়ে যাবে আর কি এক কথায়। মাসি পিসি দুজনেই আবার তাকায় মুখে মুখে, মানে এবার তারা শিওর হইলো যে তাদের কি করতে হবে, হ্যাঁ তাদের শিওর হইলো কি করতে হবে। তো মাসি পিসি দুজনেই আবার তাকায় মুখে মুখে। মাসি বলে কাপড়টা ছেড়ে আসি কানাই, বলো কানাই একটু ওয়েট করো, আমি কাপড়টা ছেড়ে আসি, মানে কাপড়টা চেঞ্জ করে আসি, বাসার কাপড় নিয়ে তো আর কাছারি বাড়ি যাওয়া যাবে না। পিসি বলে হাত ধুয়ে আসি, এক দণ্ড লাগবে না, মানে এক মুহূর্তও লাগবে না, এক দণ্ড মানে কি এক মুহূর্ত হচ্ছে লাগবে না, তুমি একটু ওয়েট করো কানাই। মানে মাসি বললো যে আমি কাপড় ছেড়ে আসি, পিসি বললো হাতটা ধুয়ে আসি, একটু ওয়েট করো। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে আসে তারা। এক সেকেন্ড। বলতেছে যে তাড়াতাড়ি ফিরে আসে তারা, মানে ওরা তাড়াতাড়ি হচ্ছে তোমার ফিরে আসলো, ঠিকঠাক করে তাড়াতাড়ি হচ্ছে ফিরে আসলো। কি করে আসছে দেখো তো, দেখো মাসি নিয়ে আসে বটিটা হাতে করে। কে কি হাতে নিয়ে আসছিল এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাসি নিয়ে আসে বটিটা হাতে করে, মাসি বটি হাতে করে নিয়ে আসে, দিমু একটা। পিসির হাতে দেখা যায় রামদার মতো মস্ত একটা কাটারি, রামদা মানে কি বড় দা, দাও তো বুঝো, দা দাও যেটাকে বলে গ্রাম দেশে, হ্যাঁ এরকম দেখতে হয়। তোমার মনে করো এখানে এরকম একটা হ্যান্ডেল থাকে, ঠিক আছে, হ্যান্ডেলের মাথায় হচ্ছে তোমার এই যে এরকম থাকে, ওকে কি যে আঁকতেছি জানি না, এটা বড় দা। বলতেছে পিসি দেখা যায়, পিসির হাতে দেখা যায় রামদার মতো মানে বড় দায়ের মতো একটা কাটারি, কাটারি মানে কাটার যন্ত্র, কাটার যন্ত্র যেটা দিয়ে বড় বড় মাছ কাটে আর কি, কাটারে দিয়ে বড় বড় মাছ কাটে, ঠিক আছে, বা মাংস কাটে, এটা দিয়ে মানুষেরও কোপ দেওয়া যায়, কোনো সমস্যা নাই, চাইলে দিতে পারো, দিয়ে দেখতে পারো কেমন হয়। মাসি বলে কানাই কর্তাকে বলো, ঠিক আছে, মাসি বলতেছে কানাই কর্তাকে বলো। কর্তা মানে কি, মানে আমাদের গোকুলকে, গোকুলকে বলো মেয়ে লোকের এত রাতে কাছারি বাড়ি যেতে লজ্জা করে, মেয়ে লোকের এত রাতে কাছারি বাড়ি যেতে লজ্জা লাগে, বইলো তোমার সর্দারে বইলো, তোমার কর্তাকে বইলো যে আমরা তো মেয়ে মানুষ, মেয়ে মানুষের এত রাতে কাছারি বাড়ি যেতে লজ্জা করে, কাল সকালে যাব। বলছে কাল সকালে যাব, মানে বলতেছে আমরা যাব না, বুঝাচ্ছে তারা যাবে না। পিসি বলে এত রাতে মেয়ে লোককে কাছারি বাড়ি রাখতে কর্তার লজ্জা করে না কানাই? বলছে কানাই তোমার কর্তার এত রাতে মেয়ে লোককে কাছারি বাড়ি ডাকতে লজ্জা করে না, এটা জিজ্ঞেস করতেছে। কানাই ফুঁসে ওঠে, মানে কি রাগান্বিত হয়ে ওঠে, রাগান্বিত হয়ে ওঠে। না যদি, মানে না যদি যাও ঠাকুরুনরা, না যদি যাও ঠাকুরুনরা, ভালোই ভালোই ধরে বেঁধে টেনে হিসড়ে নিয়ে যাওয়ার হুকুম আছে, একদম ধরে বেঁধে তোমাদেরকে টাইনা টাইনা হ্যাচটাইতে হ্যাচটাইতে হচ্ছে নিয়ে যাব, ঠিক আছে, কিন্তু বলে রাখলাম। সেও বলল মাসি বটিটা বাগিয়ে ধরে দাঁতে দাঁত কামড়ে বলে বটে, মানে এরকম ধরে বটে, তাই আয় খালি, ওকে ধরে বেঁধে টেনে হিসড়ে নিয়ে যাবে, ধরে বেঁধে টেনে হিসড়ে নিয়ে যাবে, এসো বলে আয়, কে এগিয়ে আসবে এসো, কে এগিয়ে আসবে এসো, বটির এক কোপে গলা ফাঁক করে দিব, মানে গলা একদম ফাঁক করে দিবে কেটে, বলছে বটির এক কোপে গলা হচ্ছে কেটে দিব। এই জায়গাটা কি প্রকাশ পাচ্ছে, আমাদের মাসি পিসির হচ্ছে সংগ্রামী প্রতিবাদী এবং শক্তিশালী রূপটা প্রকাশ পাচ্ছে, সংগ্রামী প্রতিবাদী শক্তিশালী রূপটা হচ্ছে প্রকাশ পাচ্ছে। পিসি বলে আয় না বজ্জাত হারামজাদারা, বকা দিয়ে গালি দিয়ে বলো আয় না, তোরা আয়, সাহস থাকলে আয়, এগিয়ে আয় না,
কাছে আয়, কাটারির কোপে গলা কাটি দুই একটার, কাটারির কোপ দিয়ে একদম গলা দুই একটার কেটে ফেলবো, আয় কাছে আয় পারলে। ওকে, দুপা এগোয় তারা দ্বিধা ভরে। দ্বিধা ভরে মানে কি? দ্বিধা দ্বন্দ্বে, মানে এরকম এরকম দুপা এগোয় দ্বিধা ভরে। দ্বিধা ভরে মানে কি? দ্বিধা দ্বন্দ্বে মানে আগাবে নাকি আগাবে না। মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু নেই, মানে অল্প একটু ভয়ও নাই তাদের মধ্যে, বিন্দু মাত্র ভয়ও নাই। মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু হচ্ছে নাই, কিছু কোনো ভয়ই নাই। এটা দেখে সত্যি তারা খানিকটা ভ্যাবাচ্যাকা। ভ্যাবাচ্যাকা মানে হচ্ছে তোমার অবাক হয়ে যাওয়া বা হতবাক হয়ে যাওয়া। হতবাক হয়ে যাওয়া, তারা হচ্ছে তোমার একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, একটু হতবাক হয়ে যায় তাদের অবস্থা দেখে, যে কোনো ভয় নাই এদের মধ্যে, আসলে তো কোপ দিয়ে দিবে। মারাত্মক ভঙ্গিতে বটি আর দা উঁচু হয় মাসি পিসি, মারাত্মক ভঙ্গিতে একদম, ঠিক আছে, মানে মারাত্মক ভঙ্গিতে দিয়েই দিবে আর কি। মারাত্মক ভঙ্গিতে এক্সপ্রেশন দেখে তারা হচ্ছে ভয় পেয়ে যায়। মাসি বলে, শোনো কানাই, এ কিন্তু এর কি নয় মোটে। এর কি মানে ইয়ার কি নয়, আমরা কিন্তু ফাইজলামি করতেছি না, মজা নিতেছি না তোমার সাথে, একদম আসলেই কোপ দিয়ে দিব। তোমাদের সাথে মোরা মেয়ে নোক পারবো না জানি, বলছে আমরা মেয়ে মানুষ, তোমাদের সাথে, তোমরা এতগুলা বেটা মানুষ, তোমাদের সাথে আমরা পারবো না শরীরের জোরে, কিন্তু দুই একটাকে মারবো, জখম করব, ঠিক মানে দুই একটাকে যে মারবো যখন করব এটা একদম কারেক্ট। তোমাদের সাথে আমরা পারবো না, ধস্তা দিতে পারবো না, কিন্তু কোপ দুই একটা খাবাই তোমরা শিওর। তো পিসি বলে, মোরা নয় মরবো, বলছে আমরা নাইলে মরবো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাদেরকেও কয়েকটা কোপ দিয়ে এরপরে হচ্ছে মরবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপর তারপর বিনা পরামর্শেই, মানে তারা একে অপরের সাথে কথাও বলে না এই ব্যাপারে, বিনা পরামর্শে মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে দেয়। গলা ছেড়ে দেয় মানে কি? চিৎকার করা শুরু করে। প্রথমে শুরু করে মাসি, অ্যাজ ইউজুয়াল মাসি শুরু করে, তারপরে হচ্ছে শুরু করে দেয় হচ্ছে পিসি। আশেপাশে যত বাসিন্দা আছে, গ্রামের যত মানুষ আছে, সকলের নাম ধরে গলা ফাটিয়ে তারা ডাক দেওয়া শুরু করে, চিল্লানো শুরু করে। এটা আসলে তারা করছিল কি? তাদেরকে ভয় দেখানোর জন্য। মাসি পিসি চিৎকার করা শুরু করছিল হচ্ছে কানাইদেরকে ভয় দেখানোর জন্য, কিন্তু আসলে তারা ভয় পায় নাই, মানে সরি, তারা ভয় পাইছে, কিন্তু তারা ভাবছিল যে গ্রামের কেউ আসবে না, কিন্তু গ্রামের মানুষ কিন্তু আসছিল। ও বাবা ঠাকুর, মানে কোনো দাদার বয়সী কাউকে ডাকতেছে। বাবা ঠাকুর বলতে বাবার বয়সী আশেপাশে তাদের প্রতিবেশী কাউকে ডাকতেছে, ও বাবা ঠাকুর, ও ঘোষ মশাই, মানে ও ঘোষ মশাই, কোন প্রতিবেশী। ও জনার্দন, কাদের কাদেরকে ডাকছে? এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বাবা ঠাকুরকে ডাকছে, ঠিক আছে, ঘোষ মশাইকে ডাকছে, মশাই মানে মশাই, মানে মিস্টার ঘোষ আর কি এক কথা। জনার্দন একজন পুরুষের নাম। কানুর মা, কোন একজনের মানে মাকে ডাকা হচ্ছে। বিপিন, বংশী, এরা কি তাদের প্রতিবেশী, একজন পুরুষ মহিলা বয়স্ক লোক হতে পারে, যেমন বাবা ঠাকুর বয়স্ক লোক, কানুর মা অবশ্যই বয়স্ক মহিলা। কানাই অদৃশ্য হয়ে যায়। কানাই অদৃশ্য হয়ে যায় মানে বুঝছে, মানুষ লোক সমাগম হবে, ঝামেলা হইতে পারে, অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে, মানে গায়েব হয়ে যায়। হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু হয়ে যায় পাড়ায়। হাঁকাহাঁকি মানে কি? চিল্লাচিল্লি ডাকাডাকি, হ্যাঁ, শুরু হয়ে যায় পুরা পাড়ায়। অনেকে ছুটে আসে, অনেকে ছুটে আসছিল, আবার কেউ কেউ, এই যে এখানে হচ্ছে গ্রামীণ মানুষের একটা রূপ দেখা যায়, যে বিপদ দেখলে কেউ অনেকে আসে না, অনেকে আসে আবার অনেকে আসে না। এটা গ্রামীণ মানুষ না, সব জায়গার মানুষই এমন। বলতেছে কি, কেউ কেউ ব্যাপার অনুমান করে। অনুমান করে মানে কি? কেউ কেউ বুঝতে পারছে কাহিনী আসলে কি হয়েছে, ব্যাপারটা আসলে কি হয়েছে, এটা কেউ কেউ বুঝতে পারছে। ঘরে জানালা দিয়ে উকি দেয়, বাইরে না বেরে। কেউ কেউ বাইরে উকি দেওয়ার চেষ্টা করে, ও ঠিক আছে আর যাবো না। অনেকে আসছে, অনেকে আসে নাই। এই হট্টগোলের পর আরো নিঝুম আর থমথমে মনে হয় রাতটা, মানে এত গন্ডগোল, চিল্লাচিল্লি গন্ডগোলের পরে আরো নিঝুম আরো থমথমে মনে হয় রাতটা। মানে কি নিঝুম? মানে কি সারা শব্দ নাই, একদম নিশুতি রাত, গভীর রাত, থমথমের মনে হয় রাতটাকে। কারণ তাদের কাছে দেখবা, কখনো যদি এরকম ভয়ের কিছু হয়, তখন মনে হয় কি রাতটা আরো থমথমে হয়ে গেছে। মানে জুরাসিক পার্ক দেখছো না? জুরাসিক পার্ক, জুরাসিক ওয়ার্ল্ড, এগুলোতে কি হয় দেখবা হচ্ছে কি, মানে যখন ডাইনোসর আসার সময় হয়, তখন কিরকম জানি সবকিছু একদম নির্জন হয়ে যায়, হ্যাঁ, শুনশান হয়ে যায়। মানে এখনই এসে একটা খাবলা মারবে, খাবলা মেরে তোমাকে মানে মেরে ফেলবে আর কি এক কথায়। তো বলতেছে কি, যে রাতটা আরো নিঝুম আর থমথমে মনে হয়। আল্লাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি পিসির চোখে, মানে তাদের চোখে কোনো ঘুম নাই, তারা টেনশনে আছে। বিপদে পড়ে হাঁক দিলে পাড়ার এত লোক ছুটে আসে, এমন ভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে, মানে তারা বুঝে নাই যে বিপদের সময় চিল্লা চিল্লি করলে বা কাউকে ডাক দিলে পাড়ার বা এলাকার এতগুলা মানুষ চলে আসবে, এটা তারা ভাবেই নাই। তো বিপদে পড়ে হাঁক দিলে পাড়ার এত লোক ছুটে আসে, এমনভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলিভাবে গোকুল আর দারোগা বেটার 14 পুরুষ উদ্ধার করতে সাহস পায়। মানে তারা কি করছিল? তারা একত্রিত হয়ে গোকুল, গোকুল আর দারোগা তো দুইটাই খারাপ, তারা সবাই মিলে হচ্ছে গোকুল এবং দারোগাকে ইচ্ছামতো গালাগালি করছে, কারণ সবার রাগ রাগ আছে তাদের উপরে। তো এরকম যে রাতের বেলা হাঁকাহাঁকি ডাকাডাকি করলে মানুষ এসে জড়ো হয়, মানুষ এসে যে জড়ো হয়,
সবাই যে একসাথে হয়ে মন খুলে ক্ষমতাসীনদের জন্য মানে ক্ষমতাসীনদের বিপক্ষে দারোগা গোকুল এদের বিরুদ্ধে হচ্ছে মন খুলে কথা বলা যায়, এটা তারা হচ্ছে ভাবেই নেই এরকম কিছু যে হতে পারে। এই জন্যই তোমার দেখো বলতেছে কি যে মানে তোমার নিজেদের মধ্যে খোলাখুলিভাবে গোকুল আর দারোগা বেটার 14 পুরুষ উদ্ধার করতে যে সবাই সাহস পায়, জানা ছিল না মাসি পিসির। এটা তারা জানতো না যে রাতের বেলা ডাকলে এত মানুষ আসতে পারে, প্লাস এরকম সবাই যে মন খুলে একই জিনিস নিয়ে কথা বলবে এটা তারা ভাবতেই পারে নাই। তারা হাক ডাক শুরু করেছিল খানিকটা কানাইদের ভরকে দেওয়ার জন্য, মানে তাদেরকে একটু ভয় দেখানোর জন্য, তাদেরকে একটু মনে করো যে মানে ভয় দেখানোর জন্য, একটু কনফিউজ করার জন্য তারা চিল্লাচিল্লি শুরু করছিল। কিন্তু এত লোক যে এসে পড়বে তারা এটা আশাই করে নাই। তাদের জন্য যতটা নয় গোকুল আর দারোগার উপর রাগের রাগের জ্বালাই যেন ওদের ঘর থেকে টেনে বার করে এনেছে মনে হলো সকলের কথাবার্তা শুনে। মানে আসলে তাদের ডাক শুনে আসলে সবাই আসছে এরকম না, গোকুল এবং দারোগার উপর সবাই রাগ। শুধুমাত্র যে মাসি পিসির সাথে এরা ঝামেলা করতেছে ব্যাপারটা তা না, এরা সবার সাথেই ঝামেলা করে, সবার ভিতরেই হচ্ছে রাগ এদেরকে নিয়ে। বলতেছে যে ঘুরে ফিরে আসলে সবাই নিজের মনের ভিতরে যে রাগ ক্ষোভ, তাদের বিরুদ্ধে যে অত্যাচার অনাচার হয়েছে এটার বিরুদ্ধে যে রাগ ক্ষোভ, সেটার জন্যই তারা আরো ঘর থেকে বের হয়েছে। কেমন একটা স্বস্তি বোধ করে মাসি পিসি, মানে সবার সাথে কথা বলা পরে তারা একটু স্বস্তি বোধ করে, মানে রিল্যাক্সড ফিল করে, যে আচ্ছা ঠিক আছে যা হওয়ার হয়েছে। বুকে নতুন জোর পায় সবার সাথে কথা বলার পরে, তারা বুকের ভিতর নতুন জোর পায় যে না ভয়ের কিছু নাই, যা হবে ঠিকঠাকই হবে। মাসি বলে জানো বেআইন ওরা ফের ঘুরে আসবে, মন বলতেছে যে মাসি মাসি কি বলতেছে, মানে মাসি তো সবচেয়ে বুদ্ধিমান, আমার কাছে মনে হয় মাসি পিসির মধ্যে মাসি বেশি চালু। মাসি পিসিকে বলতেছে যে ওরা আবার ঘুরে আসবে, জানো বেআইন ওরা কিন্তু আবার আসবে, আমার কাছে মনে হচ্ছে ওরা চলে যায় না, ওরা আবার আসবে, লোকজন চলে গেলে ওরা আবার আসবে, এত সহজে ছাড়বে না, এত কিছু যেহেতু করছে ওরা এত সহজে ছাড়বে না। পিসি বলে তাই ভাবছিলাম। ঠিক আছে, বলছে তাই আমি ভাবতেছিলাম। মেয়েটাকে, এটা অন্য একটা মেয়ের কথা বলতেছে, আল্লাদির কথা বলতেছে না, অন্য একটা মেয়ে, তাদের গ্রামের অন্য একটা মেয়ে, মেয়েটাকে কুটুম বাড়ি সরিয়ে দেওয়ায়, কুটুম বাড়ি মানে হচ্ছে আত্মীয়র বাড়ি, কুটুম বাড়ি মানে হচ্ছে আত্মীয়র বাড়ি, মানে গোকুল যে শুধুমাত্র আল্লাদির সাথে এরকম ঝামেলা করার চেষ্টা করতেছে তা না, গোকুল হচ্ছে একটা চরিত্রহীন লোক, সে তার ক্ষমতার জোরে গ্রামের অন্যান্য এরকম মেয়েদের সাথেও সেম জিনিসটা করার চেষ্টা করছে। হ্যাঁ, তাদেরকে কোনোভাবে হচ্ছে ধর অপহরণ করে বা ভয় দেখিয়ে তাদেরকে হচ্ছে মনে করে তাদের সাথে মানে কিছু করার চেষ্টা করছে, ভোগ করার চেষ্টা করছে আর কি, এক কথায়। এরকম পুরুষের যেরকম মন মানসিকতা আছে, নারীকে তারা পণ্য রূপে দেখে, আর সুন্দর নারী হলে তো কথাই নেই। হ্যাঁ, আগেরকার সময়ের যে চিন্তা ভাবনা ছিল। মেয়েটাকে কুটুম বাড়ি সরিয়ে দেওয়ায় সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়েছিল সেবার, মানে সোনা বলতে কি ধরো হচ্ছে ওই যে বলে না যে রহমানদের বাসা, ঠিক আছে সগিরদের বাসায় যাব, মানে কি একজনের নাম অনুযায়ী পুরা ফ্যামিলির নাম হয়ে যায়। তো বলতেছে যে সোনা সোনা বলতে একজন ব্যক্তির নাম, যার পরিবারের কথা বলতেছে, যে সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়েছিল সেবার। কোন সময়? মাঝরাতে। আগুন লাগিয়েছিল কারা? এই যে গোকুলের লোকরা। কেন আগুন লাগাইছিল বলতো? কারণ ওই বাড়ির একটা মেয়ে, ইয়াং মেয়ে, যে মেয়েকে হচ্ছে গোকুল আসলে চাইছিল, ওই মেয়েটাকে সাবধানে রাখার জন্য আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিছিল, অন্য একটা গ্রামে অন্য একটা এলাকায়, তাই রাগে আগুন লাগাই দিছিল। তো তারা ভাবতেছে যে তারাও তো আসলে গোকুলের ইচ্ছাটা মানে সফল হতে দেয় নাই, গোকুল হয়তো ঘুরে ফিরে তাদের ঘরেও আগুন লাগিয়ে দিতে পারে। খানিক চুপচাপ ভাবে দুজন, তারা কিন্তু ইনস্ট্যান্ট এবার সিদ্ধান্ত নেয় নাই, চুপচাপ কিছুক্ষণ ভাবছে। মাসি বলে সজাগ রইতে হবে রাতটা। মাসি কি বলে? সজাগ রইতে হবে রাতটা। এই কথা কে বলছিল? মাসি, মানে সারা রাত জেগে থাকা লাগবে, ঘুমালে এই রাতে হচ্ছে চলবে না। পিসি বলে তাই ভালো। বলছে পিসিও একমত পোষণ করে যে হ্যাঁ তাই ভালো। কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে, কি জানি কি হয়, মানে কাঁথা কম্বল তো একটু মোটা হয় কাপড়, বলে এগুলা চুবিয়ে রাখি জলে। জলে চুবিয়ে রাখা মানে কি পানিতে ডুবিয়ে রাখা, পানিতে ভিজিয়ে রাখা। পানিতে ভিজিয়ে রাখতেছে কেন? পানিতে যাতে পুরোটা ভিজে ভিজে থাকে একদম। তাই কেন? যাতে হচ্ছে ধরো কোনো জায়গায় আগুন লাগলে ওইটার উপরে যদি তোমার ভেজা কাঁথা কম্বল দিয়ে চাপ দেওয়া হয় আগুন নিভে যায়, আগুনটা আর ছড়ায় না। হ্যাঁ, পানি মারলে তো হয়, পানি মারলে এটা ছড়িয়ে যেতে পারে, পানি তো আর সব জায়গায় একসাথে মারা যাবে না। ভিজা কম্বল ধরো একসাথে জায়গার উপরে পুরোটা লেপে দিলে আগুনটা নিভে যায়। তো তাদের ঘরে যদি আগুন লাগে তাহলে সেটাকে যাতে তোমার প্রতিকার করা যায়, এই জন্য তারা এই চিন্তা করতেছে যে কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে, কি জানি কি হয়, হঠাৎ জানি কি হয়, ডুবিয়ে রাখি। কেটা কি বললো? এটা হচ্ছে পিসি বললো। আস্তে চুপি চুপি তারা কথা কয়, তারা আস্তে আস্তে কথা বলা, তারা হচ্ছে আল্লাদির জন্য খুবই কেয়ারিং, আল্লাদির ঘুম যাতে না ভাঙে এই জন্য। মাঝখানে কিন্তু আল্লাদির আর কোনো কথা বলে নাই, আল্লাদি এর আগে ঘুম ভাঙছিল কি না, চিল্লাচিল্লি শুনে এরকম কোনো কথাও বলা হয় নাই। তো চুপি চুপি, এখানে মেইন ক্যারেক্টার কিন্তু আল্লাদি না, মাসি এবং পিসি হচ্ছে এই গল্পের মেইন ক্যারেক্টার, মনে রাখো। তো আস্তে আস্তে চুপি চুপি তারা কথা কয় আল্লাদির ঘুম যাতে না ভাঙে এই জন্য। অতি সন্তর্পণে, অতি সন্তর্পণে মানে হচ্ছে অতি সতর্কতার সাথে,
অতি সন্তর্পণে মানে কি? অতি সন্তর্পণে মানে অতি সতর্কতার সাথে তারা বিছানা ছেড়ে ওঠে আস্তে আস্তে, যাতে আল্লাদির ঘুম না ভাঙে। আল্লাদির বাপের আমলের গরুটা নেই, মানে আল্লাদির বাপের আমলের গরুটা নেই মানে কি? আল্লাদির বাপের গরু ছিল, তার আমলের গরুটা এখন নাই, কিন্তু গামলাটা আছে। গামলা মানে কি? যে এরকম গরু যে পানি খায় না, এরকম গামলা, ঠিক আছে, বড়, দেখবা গ্রামে হচ্ছে এরকম, মনে করো মাটির উপরে গামলা থাকে, এই গামলাতে হচ্ছে গরু তোমার হচ্ছে পানি খায় বা হচ্ছে ভুসি খায়, খড় খায়, বড় গামলা হয়, অনেক পানি ফেলা যায়। তো এই যে তোমার কম্বল বা কাঁথা যে চুবাবে, বড় পাত্র লাগবে না, তো এই জন্য তারা হচ্ছে কি গামলা ব্যবহার করলো। গামলাটা আছে। ঘড়া থেকে, ঘড়া মানে হচ্ছে পানি রাখার পাত্র। আমরা যেরকম জগে পানি রাখি, আর একটু বড় পাত্র ছিল আগেরকার দিনে, কলসির থেকেও বড়, এগুলাকে বলা হয়তো ঘড়া। ঘড়া থেকে জল ঢেলে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে তারা। কি কি চুবাইছিল তারা? তারা হচ্ছে মোটা কাঁথা, একটা মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া কম্বল। কম্বলটা কিরকম? পুরনো ছেঁড়া কম্বল তারা হচ্ছে চুবিয়ে রাখে কোথায়? গামলার মধ্যে। কোত্থেকে পানি নিয়ে? ঘড়া। ঘড়া মানে হচ্ছে তোমার মনে করো যে পানি, মানে ঘড়া, ঘড়া মানে হচ্ছে তোমার মনে করো যে পানি রাখার পাত্র, বড় পাত্র ঘড়া মানে। তো চালায় আগুন ধরে উঠতে উঠতে গোড়ায় চাপা দিয়ে নেভানো যাতে সহজ হয়। মানে এই কাজটা তারা কেন করে? তোমাদের অলরেডি বলছি যে চালায় আগুন ধরে ওঠার, তোমার হচ্ছে উঠতে উঠতে, মানে চালে নর্মালি আগুন দেওয়া হচ্ছে ঘরের চালে, নিচে আগুন দিলে উপরের দিকে না উঠতে পারে, কিন্তু ঘরের চালে যদি আগুন লাগায় এটা নিচ পর্যন্ত যাবে পুড়তে পুড়তে। তো চালায় আগুন ধরে উঠতে উঠতে, মানে তারা ভাবতেছে তাদের ঘরেও আগুন দেওয়া হতে পারে। চালায় আগুন ধরে উঠতে উঠতে যাতে গোড়ায়, গোড়ায় মানে কি? একদম শুরুতেই যাতে আগুনের উপর এই ভেজা কম্বল কাঁথাগুলো চাপা দিয়ে নেভানো যাতে সহজ হয়, আগুন নেভানো যাতে সহজ হয়, তাই তারা এই প্রস্তুতি নিয়ে রাখে। ঘড়ায়, ঘড়া মানে কি? পানি রাখার পাত্র। আর হাড়ি, হাড়ি মানে তো বোঝো পাতিল, কলসি ইত্যাদি এরকম জিনিসে। কোন কোন জিনিসে তারা পানি রাখছিল? ঘড়ায় পানি রাখছে, ঠিক আছে, তারা হাড়িতে পানি রাখছে, কলসিতে তারা পানি রাখছে, আরো জল এনে রাখে তারা ডোবা থেকে। পাশে যে ডোবা, ডোবার পানি তারা ব্যবহার করতো। মানে অপরিষ্কার পানি না, পরিষ্কার পানি। এখনকার মানুষ তো, আগেরকার মানুষ এত অপরিষ্কার ছিল না আমাদের মতো, যে সবকিছু নষ্ট করে ফেলে, এত দূষিত করতো না সবকিছু। আগে জিনিসপত্র অনেক ক্লিন ছিল। তো ডোবা থেকে তারা পানি ভরে রাখে যাতে আগুন নেভানো যায় কোনোভাবে। বটি আর দা রাখে হাতের কাছে। কি রাখে তারা? বটি রাখে, দা রাখে কোথায়? হাতের কাছে। দা রাখে হচ্ছে তোমার হাতের কাছে, যাতে তাদেরকে যদি ঘরের ভিতরে এসে আক্রমণ করে তারা প্রোটেক্ট করতে পারে। এই জায়গাতে আমরা কি দেখলাম? তাদের যে সংগ্রামী প্রতিবাদী মানসিকতা এবং আল্লাহদিকে সেভ করার, আল্লাহদিকে তোমার প্রোটেক্ট করার তাদের যে হচ্ছে ইচ্ছা বা শক্তি বা সংগ্রামী চেতনা, প্রতিবাদী চেতনা, হার না মানার যে হচ্ছে চেতনা, এটা হচ্ছে এখান থেকে প্রকাশ পায়। যুদ্ধের আয়োজন, এইগুলা, এইসব কথা কিন্তু হুদেই বলি না, এমসিকিউ যখন সলভ করতে যাবা তখন মনে হবে। হুম। তো যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসিপিসি, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। যে কি করে তৈরি হয়ে থাকে? যুদ্ধের আয়োজন করে, ঠিক আছে, যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসিপিসি। যুদ্ধের আয়োজন করে মানে কি? যুদ্ধের প্রস্তুতি নিয়ে, মানে তাদেরকে হচ্ছে আগুন লাগায় দিবে, তখন তো জীবন মরণ প্রশ্ন, তাই না? তাদের ঘর পুড়ে যাবে, তো যুদ্ধই তো, যুদ্ধের মতোই তো। যুদ্ধ মানে কি? জীবন মরণ প্রশ্ন হলেই যুদ্ধ হয়। তো বলছে যুদ্ধের আয়োজন করে মানে একদম নিজেদেরকে, নিজেদের ঘর আল্লাহ দিয়ে এবং নিজেদেরকে মানে বাঁচিয়ে রাখার জন্য, নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার অতটুকু প্রস্তুতি নিয়ে এরকম সবকিছু রেডি করে তারা প্রস্তুত থাকে। এবং এটাকেই বলা হচ্ছে কি? যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি এবং পিসি। তো আমরা যা বুঝলাম এই গল্প থেকে, তা এতক্ষণে হচ্ছে তোমাদেরকে বুঝাইলাম। আমি যা বুঝছি, তোমরা বুঝছো কিনা সেটা বলো। গল্প শেষ। গল্পটা ছোট,